অনামিকা, একটা কথা কান খুলে শুনে রাখো। আজ থেকে বৈধভাবে আমরা স্বামী স্ত্রী হলেও তুমি কোনো দিনও আমার থেকে স্বামীর মর্যাদা পাবে না। সবার সামনে আমরা স্বামী স্ত্রীর মতোই চলব, সবাই জানবে আমরা সুখী, কিন্তু আমি আর তুমি জানব সত্যিটা কি। আমাকে ক্ষমা করে দিও। আমি এখনো সাজিকে ভালোবাসি। কথাগুলো বলেই আদিত্য সিগারেটের প্যাকেট হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে ছাদে উঠে কার্নিশ ঘেঁষে দাঁড়াল কিছুক্ষণ। আনমনে কিছু কি যেন ভাবল নিচের দিকে তাকিয়ে। তারপর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ওষ্ঠে তুলে নিল। ভেতরটা আগুনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক হাতে সিগারেট আর অন্য হাতে কার্নিশ চেপে ধরেছে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে। এমনটা না হলেও পারত সাজি। কেন আমাকে ছেড়ে চলে গেলে এইভাবে? 7টা বছরের ভালোবাসা এক নিমিষেই শেষ করে দিয়ে চলে গেলে। এতটা নিষ্ঠুর না হলেও পারতে তুমি। এক মনে কথাগুলো ভাবছিল আর বারবার ঠোঁটে সিগারেট টানছিল আদিত্য। আমার ভালোবাসাটা আজ একটা চূড়ান্ত রূপ পেয়েছে ঠিকই, কিন্তু পূর্ণতা পায়নি। আদি এখনো সাজিকে ভালোবাসে। বিয়ের প্রথম রাতেই এই কথাগুলো এভাবে নিষ্ঠুরের মতো কিভাবে বলতে পারল সে? ও কি একটুও বুঝে না আমি ওকে কতটা ভালোবাসি? বিয়েটা বোধহয় না হলেই ভালো হতো। কেন যে বিয়েটা হলো? ভাগ্যটা এভাবে কেন খেলল আমাদের সাথে? একা রুমে বিছানায় বসে কথাগুলো ভাবছিল অনামিকা। ওর দুচোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর অনামিকা বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে গয়নাগুলো এক এক করে খুলে নিল। গয়নাগুলো খোলার সময় গলায় ছোট একটা লকেট হাতে পড়ল। এই তো কদিন আগেই আদিত্য লকেটটা অনামিকার গলায় পরিয়ে দিয়েছিল। যদিও তা হয়েছে শুধুমাত্র অনামিকার বেশ কয়েকবার অনুরোধের বিনিময়ে। অনামিকা সব গয়না খুলে ড্রেসিং টেবিলের উপরে একপাশে রাখল, তারপর ড্রেসিং টেবিলের পাশে রাখা স্যুটকেস থেকে একটা কাপড় বের করে ওয়াশরুমের দিকে চলে গেল। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে অনামিকা। একটা রক্তলাল রঙের সুতি শাড়ি পরেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আদিত্য চেঞ্জ না করেই শুয়ে পড়েছে বিছানার এক পাশে। এক পলক চেয়ে রইল আদিত্যের দিকে। তারপর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। এখন ওর একটু ভালো লাগছে। সারাদিন কি ধকলটাই না গেল। মেকআপের আস্তরণে আরও বেশি অস্থির লাগছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখের নিচের দিকটা ভালো করে মুছতে লাগল অনামিকা। কাজলের গাঢ় ছাপ পড়ে গেছে। আচমকা অনামিকার হাত লেগে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা ছোট বক্স পড়ে গেল। মুহূর্তেই আদিত্যের ঘুম ভেঙে গেল। থতমত খেয়ে গেল অনামিকা। তাড়াহুড়ো করে বক্সটা উঠিয়ে রাখল টেবিলের উপরে। তারপর তোয়ালেটা নিয়ে বারান্দার দিকে চলে গেল মেলে দেওয়ার জন্য। অনামিকা বারান্দা থেকে এসে আদিত্যকে বলল, চেঞ্জ করবে না? আদিত্য একমনে অনামিকার দিকে তাকিয়ে আছে। গোসল করে আসায় মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে। গলার নিচে কয়েক ফোঁটা পানি জমে আছে। গলার চেইনটা আঁকাবাঁকাভাবে গলার সাথে লেগে আছে। লম্বা রেশমি মতো ভেজা চুলগুলো সব পেছনে থেকে সামনের দিকে ডান পাশে এনে রেখেছে। চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। লাল রঙের শাড়িটায় যেন একটা লালপরি দাঁড়িয়ে আছে ওর সামনে। অনামিকার ফর্সা শরীরে লাল রংটা খুব ভালো মানিয়েছে। কেমন যেন এক অস্থিরতা কাজ করছে আদিত্যের ভেতরে। অনামিকা আবার বলল, তুমি চেঞ্জ করবা না? সারাদিন তো অনেক ধকল গেল। চেঞ্জ করে আসো, শান্তিমত ঘুমোতে পারবা। আদিত্য অনামিকার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ দুটো ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছিল। আদিত্য কিছু না বলেই তোয়ালে নিয়ে শাওয়ারে চলে গেল। অনামিকা বিছানা গুছিয়ে নিল।
পুরোটা বিছানায় গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। সবগুলো পাপড়ি বিছানা থেকে ঝেড়ে ফেলে দিল ও তারপর রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। বিছানা থেকে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল অনামিকা। ঘুমে ওর চোখ জোড়া ঢুলে আসছে। সোফায় গিয়ে শুতেই গভীর ঘুমে তলিয়ে গেল অনামিকা। দীর্ঘ সময় শাওয়ার নিয়ে আসার পর আদিত্য দেখল অনামিকা সোফায় বেঘোরে ঘুমোচ্ছে। ওর শরীরের কিচ্ছু ঠিক জায়গায় নেই। গায়ে দেওয়া কাঁথাটার একটা কোণা শুধু হাঁটুর উপরে, আর বাকি সবটা সোফায় ঝুলে মেঝেতে পড়েছে। শাড়ির আঁচলটা বুক থেকে সরে গিয়েছে। শাড়িটা হাঁটু সমান উঠে আছে। লাল রাঙা ব্লাউজ আর শাড়ির মাঝে অনামিকার মেধহীন ফর্সা পেটটা খুবই আকর্ষণীয় লাগছিল। নাভির দিকে তাকিয়ে আবেশে চোখ বন্ধ করে ফেলল আদিত্য। চোখের সামনে এমন দৃশ্য দেখে নিজেকে স্বাভাবিক রাখতে যেন খুব কষ্ট হচ্ছিল আদিত্যের। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর নিঃশ্বাসগুলো ক্রমশ ঘন হয়ে আসছিল। ধীর পায়ে অনামিকার কাছে আসতে লাগল। অনামিকার কাছে যেতেই ওর মুখের উপরে মুখ রাখল আদিত্য। অনামিকার ঘুমন্ত মুখটা কি মায়াবী লাগছে। আলতো হাতে অনামিকার গাল স্পর্শ করে দিল। ওর শাড়ির আঁচলটা ঠিক করতে গিয়েও যেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল। মৃদু হাতে ওর পেটের উপর স্পর্শ করে ফেলল। এমন পরিস্থিতিতে কি নিজেকে স্বাভাবিক রাখা যায়? টুপ করে আদিত্যের চুলের কয়েক ফোঁটা জল পড়ল অনামিকার পেটে। এদিকে আদিত্যের স্পর্শ পেয়ে অনামিকার ঘুম ভেঙে গেল। কি যেন এক অজানা আবেশে অনামিকা আদিত্যের হাতটা চেপে ধরল। আদিত্য হাত ছাড়াতে চেয়েও পারল না। শোয়া থেকে এক লাফ দিয়ে উঠে বসল অনামিকা। শাড়ির আঁচলটা ঠিক করে নিল। হাঁটু থেকে শাড়িটা নিচে নামিয়ে নিল। নিজের কাছে খুবই লজ্জাবোধ হচ্ছে ওর। কাঁথাটা ভালো করে গায়ে দেওয়া উচিত ছিল। ওর ঘুম ভালো না। ঘুমালে আর কিছুরই হুঁশ থাকে না। লজ্জায় মাথাটা নিচের দিকে করে আছে। মুখটা লাল হয়ে গেছে। আদিত্য লজ্জায় অনামিকার দিকে তাকাতে পারছে না। আদিত্য উঠে দাঁড়িয়ে বলল, সরি, আমি ইচ্ছা করে করিনি। ইটস ওকে। আসলে আমার ঘুমানোর স্টাইল ভালো না। ঘুমিয়ে পড়লে আর কিছুর হুঁশ থাকে না। তুমি এখানে কেন ঘুমিয়েছ? বিছানায় তো ঘুমাতে পারো। তুমি তো বললেন আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। সে ক্ষেত্রে এক বিছানায় কিভাবে ঘুমাবো? আদিত্য আর কোনো কথা না বলে কাপড় পরে শুয়ে পড়ল বিছানার এক পাশে। কিছুক্ষণ পর অনামিকার দিকে তাকিয়ে বলল, তুমি এখানেই আমার পাশে ঘুমাতে পারো। আমার কোনো সমস্যা নেই। কিছুক্ষণ কি যেন ভেবে আদিত্যের পাশে এসে শুয়ে পড়ল অনামিকা। ঘুমিয়ে পড়েছ? আদিত্যের কথায় নেড়েচেড়ে উঠল অনামিকা। না, এখনো ঘুমাও নিজে? একবার ঘুম ভেঙে গেছে তো আর আসছে না। দেরি হবে ঘুম আসতে। ছাদে যাবা? আদিত্যের কথায় চমকে গেল অনামিকা। এই রুমে আসার পর আদিত্য যে কথাগুলো বলেছে তারপর এখন আবার এসব। অনামিকা বলল, এত রাতে ছাদে? কত রাত? ঘড়িতে তাকিয়ে দেখো রাত 2টা বাজে। তো কি হয়েছে? এত রাতে আমাদেরকে কেউ ছাদে যেতে দেখলে কি ভাববে? সবাই বেঘোরে ঘুমাচ্ছে এখন। বিয়ে বাড়ি। যদি কেউ দেখে? আরে দেখলেই বা কি? আমাদের কি ইচ্ছে হতে পারে না ছাদে যাওয়ার? যেতেই তো পারি আমরা। না না, আমি যাব না। এত রাতে ছাদে গেলে ভূতপেতনি ধাক্কা দিয়ে ফেলে দিবে। পরে আমার সব স্বপ্নকে পূরণ করবে। অনামিকার কথা শুনে আদিত্য হাসি দমিয়ে রাখতে পারল না। বিছানা থেকে উঠে হাহাহা করে হেসে উঠল। আর অনামিকা মুগ্ধ হয়ে আদিত্যের হাসি দেখছে।
একটা ছেলের হাসি এতটা দৃষ্টিকাড়া কিভাবে হতে পারে? বিয়ের ঠিক হওয়ার আগে 1 বছর আগে মাত্র 2 বার দেখা হয়েছে ওর সাথে। যখন ওর সাথে পরিচয়টা কেবল ফেসবুকে হয়েছে, যখন শুধুমাত্র বন্ধুত্ব ছাড়া আর কিছু ছিল না। হঠাৎ করে বিয়েটা ঠিক হওয়ার পর যেদিন দেখা হয়েছে সেদিন দুজনেই বাকরুদ্ধ হয়ে পড়েছিল দুজনকে দেখে। আদিত্য আর অনামিকার পরিচয়টা ফেসবুকের সুবাদে। দীর্ঘদিনের পরিচয়ের পর দুজনে দেখা করেছে। দেখা করার পর থেকে অনামিকা অনুভব করতে লাগল ও আদিত্যকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ও খুব ভালো করেই জানে আদিত্য সাজিকে ভালোবাসে। 7টা বছরের প্রেম ওদের। এখানে অনামিকার ভালোবাসাটা সম্পূর্ণই তুচ্ছ। আদিত্য সাজিকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু সাজি এমনভাবে ছেলেটার সাথে প্রতারণা করেছে তা কল্পনার বাইরে। মেয়েটাকে এতটা ভালোবাসার পরেও মেয়েটা অন্যদের সময় দিত। এই তুমি ভূতে বিশ্বাস করো? আদিত্যের কথায় অনামিকার ঘোর কাটল। অনামিকা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য অনামিকার মুখের সামিনে তুড়ি বাজিয়ে বলল, এই মেয়ে কি বলি শুনো না? হা করে তাকিয়ে কি দেখো? মাছি ঢুকে যাবে মুখে। অনামিকা বিশ্বাস করতে পারছে না। এটা কি 3 ঘন্টা আগেরই সেই মানুষটা যে বলেছিল সে কখনোই আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না? সবার সামনে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। আমি এখনো সাজিকে ভালোবাসি। আদিত্য অনামিকার 2 কাঁধে হাত দিয়ে একটা ঝাঁকানি দিয়ে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি কি বলি শুনো না? হ্যাঁ শুনেছি তো। কচু শুনছ? কিছু বলো না কেন? চলো ছাদে যাই। কথাটা বলেই আদিত্য অনামিকার হাত ধরে হ্যাচকা টান দিয়ে ছাদের দিকে চলল। অনামিকা যেন শক্ত হয়ে গেছে। কোনো প্রকার প্রতিক্রিয়া নেই। বিরক্ত হয়ে আদিত্য অনামিকার হাতটা ছেড়ে দিয়ে বলল, কি সমস্যা? এমন স্ট্যাচুর মতো হয়ে আছো কেন তুমি? সেদিন তো খুব করে বলছিলে আমাকে ভালোবাসো, ভালোবাসি বলতে বলতে কপালে চুমু দাও। আরও কত কি। এখন কি হয়েছে? অনামিকা চুপ করে দাঁড়িয়ে আছে। আদিত্য বলল, উফফ কি অসহ্য একটা মেয়ে। সবসময় তো মুখে কথার খই ফুটে। আজ কি হয়েছে? কথা বলছো না কেন তুমি? আমি ভাবছি। কি ভাবছো তুমি? ভাবছি আমার সামনে দাঁড়িয়ে থাকা এই আদিত্যের মতো মানুষটাকে। হোয়াট? কি আজেবাজে বকে যাচ্ছ? না মানে আমার মনে হচ্ছে তুমি ভূত না তো আবার? মাথাটা পুরোই গেছে তোমার। না মানে এই ঘরে ঢুকেই তুমি যে কথাগুলো বলেছ তারপর আবার এমন আচরণ কেমন যেন সন্দেহজনক ঠেকেছে। এই তোমার জ্বর আসেনি তো? দেখি তো। বলেই অনামিকা আদিত্যের কপাল আর গলায় হাত নিয়ে দেখল। বলল, কই না তো। শরীর তো ঠিক আছে। অনু তোমার সাথে আমার কিছু কথা আছে। বারান্দায় চলো। আদিত্যের মুখে অনু ডাকটা শুনে বুকটা ভরে উঠল অনামিকার। কতটা দিন পর ও এত স্নেহের সুরে ডেকেছে। এই ডাকটায় কত ভালোবাসা মিশে আছে তা একমাত্র অনামিকাই জানে। অনামিকে বলল, আচ্ছা তুমি বারান্দায় গিয়ে বসো। আমি 2 কাপ কফি বানিয়ে আনছি। রাতটা উপভোগ করব। বাবা, আমি ছাদে যেতে বললাম তখন তো খুব বলেছ লোকে দেখে ফেলবে, কি না কি ভাববে। ছাই ভাববে। এখন যে তুমি রান্নাঘরে যাবা এখন কেউ দেখবে না তোমাকে? ওটা আমি সামলে নিব। ঢং সব। নিজের বেলায় 16 আনা। আর আমার বেলার 0। আমি আসছি। তুমি থাকো। আদিত্য বারান্দায় গিয়ে দাঁড়াল। ভাবছে অনামিকাকে সব কিছুই বলবো। অনুকে ভালোবাসি না আমি।
কিন্তু ওর প্রতি একটা মায়া জন্মেছে। সাজি যদি আমাদের 7টা বছরের ভালোবাসা এক নিমিষেই ভুলে যেতে পারে, আমিও পারব। সাজি তো আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে হয়তো এমনটা করতে পারত না। অথচ আমি বোকার মতো মেয়েটাকে ভালোবেসে গেছি। অনু এখন আমার অর্ধাঙ্গিনী। ও এখন আমার শেষ নিঃশ্বাসের সাথী। আমার জীবনের সবকিছুর ভাগিদার অনু। ও এখন আমার দায়িত্ব। আমার দায়িত্বকে আমি কখনো এড়াতে পারব না। অনুকে আমি সবটা দিয়ে আগলে রাখব, যে করেই হোক। অনামিকা কফি বানাতে এসে দেখে ওর শাশুড়ি রান্নাঘরে চা বানাচ্ছেন। শাশুড়িকে দেখে কিছুটা লজ্জায় পড়ে গেল মেয়েটা। এত রাতে কি না কি ভাববে ওকে এই অবস্থায় রান্নাঘরে দেখে। শাড়ির আঁচলটা টেনে মাথায় তুলে নিল অনামিকা। শাশুড়ি বললেন, কিরে মা, এত রাতে এখানে? কিছু লাগবে তোর? না মা, আসলে একটু কফি বানাতে এসেছিলাম। আপনি কি করছিলেন মা? আর বলিস না, তোর শ্বশুরের মাথাটা নাকি খুব ধরেছে। সারাদিনের কাজ, এত মেহমান, এত সব ঝামেলায় পড়ে মানুষটার প্রেশারও বেড়েছিল। আপাতত প্রেশার নেই, কিন্তু মাথাটা খুব ধরেছে নাকি, তাই একটু আদার চা করতে এলাম। আচ্ছা মা, আপনি চলে যান রুমে, আমি করে নিয়ে আসছি। না করবেন না মা, এই বাড়ির দায়িত্বটা আমি শুরু থেকেই নিতে চাই। আমি আপনার বউ না, মেয়ে হয়ে থাকতে চাই। আপনার সব কাজ শুধু আমাকে বলবেন, আমি সব করে দিব। আপনি শুধু আমাকে এখন বলুন চা পাতা, দুধ, আদা আর কফি কোথায় রাখা আছে, বাকিটা আমি করব। অনামিকার কথা শুনে ওর শাশুড়ির চোখে পানি এসে পড়েছে। ওনার একমাত্র ছেলে আদিত্য, আগে পেছনে আর কোনো ছেলে মেয়ে নেই। খুশি হয়ে বললেন, আল্লাহ তোমাকে সর্বসুখী করুক মা। দোয়া করি। শুধু দোয়া করবেন মা, যেন আপনার মতো করেই আপনার সংসারটাকে আগলে রাখতে পারি। শাশুড়ি অনামিকাকে বুকে জড়িয়ে নিলেন। তারপর বললেন, আমার ছেলেটাকে দেখে রেখো, অনেক বদমেজাজি। কখন কি করে, কি বলে নিজেও বুঝতে পারে না। পরে আবার পরিস্থিতি শান্ত হলে ভুল বুঝতে পারে। তুমি ওকে ভালোভাবে বুঝবে মা। রান্নাঘরে এক চুলায় চা, আরেক চুলায় দুধ বসিয়ে দিল অনামিকা। আগে চা বানিয়ে শাশুড়ির রুমে দিয়ে আসল। তারপর এসে 2টা কফির মগে কফি বানাতে লাগল। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করেও অনামিকার আসার কোনো নামগন্ধ নেই। তাই আদিত্য নিচে নেমে আসলো দেখার জন্য মেয়েটা কোথায় গেল। রান্নাঘরে এসে দেখে অনামিকা নেই। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? আদিত্য রান্নাঘরে এসে দেখে কোথাও অনামিকা নেই। রান্নাঘরে না পেয়ে ড্রয়িং রুমে গেল, ডাইনিং রুমে গেল, ব্যাকয়ার্ডেও গেল, কোথাও পেল না। রান্নাঘরের দিকে আসতেই দেখল কফির কাপে চামচ দিয়ে অগত্যা নেড়েচেড়ে যাচ্ছে অনামিকা। আদিত্য এসেই বলল, এই মেয়ে, এই তুমি কি ভূতপেতনি নাকি বলো তো? অবাক হয়ে অনামিকা বলল, ও মা, এটা আবার কেমন কথা? আমাকে দেখে তোমার ভূতপেতনি মনে হয়? কি অদ্ভুত মানুষ তো তুমি। কোনো এঙ্গেল থেকে আমাকে ভূতপেতনির মতো লাগে? ইস, তুমি বেশি প্যাচাল পারো তো। একটা কথার সাথে এত কিছু বলার প্রয়োজন দেখছি না। কি আমি বেশি প্যাচাল পারি? ওকে, আর কিছুই বলবো না। এই নাও, চুপ করে গেলাম। উফফ, কি মহা মুশকিল রে বাবা। তুমি এত চঞ্চল, আগে জানলে তোমায় বিয়েই করতাম না। অনামিকা মুখ ফুটে কিছু বলছে না। রাগে গিজগিজ করে ফোঁপাতে লাগল। আদিত্য বেশ মজা পাচ্ছে। পেয়েছে একটা সুযোগ ওকে রাগানোর। আদিত্য আবার বলল,
তুমি মনে হয় আসলেই ভূত পেতনির বংশধর। কি জানি বাবা কিভাবে মানুষের ঘরে এসে পড়েছিলে। এখন আবার আমার ঘাড়ে উঠে এসেছ। আমাকে কবে যেন ঘাড় মোটকে দাও আল্লাহ পাক জানে। রাগে জোরে জোরে কফির মগে চামচ নাড়তে লাগল অনামিকা। জোরে জোরে ঝুনঝুন শব্দ হয়েই যাচ্ছে। এটা দেখে আদিত্য আরো বেশি মজা পাচ্ছে। আদিত্য বলেই চলল, আচ্ছা তুমি তো ভূত পেতনির বংশধর। যদি আর কয় বছর পর আমাদের বাচ্চা হয় তারা কি মানুষ হবে নাকি তোমার মতো ভূত পেতনি হয়ে জন্মাবে? একটা বিরাট কনফিউশনে ফেলে দিল তো তুমি। তোমার গলা টিপে মেরে ফেলবো এখন। বদ ছেলে, আমাকে জ্বালিয়ে কি মজা পাচ্ছ হুম? কথাটা বলেই অনামিকা দুই হাত তুলে আদিত্যের দিকে এগিয়ে গেল গলা টিপে দেওয়ার জন্য। আদিত্য চট করে অনামিকার হাত দুটো এক হাতে ধরে ফেলল। তারপর অনামিকাকে একেবারে নিজের বুকের কাছে নিয়ে এক হাত দিয়ে কোমর চেপে ধরে একটু উপরে উঠিয়ে বলল, কি ম্যাডাম, এই তোমার ভালোবাসা? আমাকে গলা টিপে মেরে ফেললে তোমার কি হবে ভেবে দেখছ একবারও? বিয়ের রাতেই বিধবা হয়ে যাবা। লোকে কি বলবে ভেবে দেখেছ একবারও? অনামিকা বারবার চেষ্টা করছে আদিত্যের মুষ্টিতে থাকা হাত দুটো আর কোমরটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু ব্যর্থ হচ্ছে। আদিত্য বলল, আমার সাথে পারবে তুমি? এত শক্তি তোমার ওই নরম শরীরে নেই। দেখো আমি রেগুলার জিম করি, আমার ব্যয়পুষ্ট শরীর। আমি অনেক শক্তিশালী। মুক্তি পাবে না আমার থেকে তুমি হাহা হাহা। অনামিকা অসহায়ের মতো আদিত্যের দিকে তাকাল। আদিত্য বলল, ইস এত মায়া নিয়ে তাকাও কেন টুনটুনি পাখি? ইচ্ছে করছে তোমায় গিলে খেয়ে ফেলি। অনামিকা এবার লজ্জার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে লজ্জায়। অনামিকা চোখ দুটো নামিয়ে ফেলেছে। আদিত্য বলল, আহ এত লজ্জা পেলে হবে? আমার সামনে এত লজ্জা কিসের সোনা বউ? সেদিন তপখুব করে বলছিলে আদি, আমাকে একবার ভালোবাসি বলতে বলতে কপালে একটা চুমু এঁকে দিবে। আহা সেই মুখটা এখনো আমার চোখে ভাসে। ইস ওই একটা কথাই পেয়েছ। সারা জীবন এটা বলে বলে খোটা দিবা নাকি এখন? আদিত্য আরেকটু শক্ত করে অনামিকার কোমরটা চেপে ধরল। একেবারে নিজের মুখের সামনে ওর মুখটা নিয়ে এলো। দুজনেই দুজনের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছে। আবেশে অনামিকা চোখ দুটো বন্ধ করে ফেলল। আদিত্য বলল, আমার একমাত্র লক্ষ্মী বউ। আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? কথাটা বলতে বলতে আদিত্য অনামিকার গলায় মুখ গুজে দিল। অনামিকা দুটো হাত দিয়ে আদিত্যের বাহুগুলো চেপে ধরেছে। হঠাৎ করেই কিসের শব্দে যেন আদিত্য অপ্রস্তুতভাবে অনামিকাকে ছেড়ে দিল। অনামিকাও কিছুটা দূরে গিয়ে দাঁড়াল। অনামিকার মুখখানা টমেটোর মতো টকটকে লাল হয়ে গেছে লজ্জায়। আদিত্য দেখতে গেছে শব্দের উৎস কী ছিল। ফিরে এসে বলল, বিড়াল ঢুকেছে সম্ভবত পেছনের বারান্দা দিয়ে। একটা স্টিলের বাটি ফেলে গেছে বদবিলাইটা। কথা শেষ করতেই আদিত্য ভালোভাবে খেয়াল করল অনামিকার দিকে। ও মুগ্ধ হয়ে অনামিকাকে বলল, অনু। এইটুকু বলেই আদিত্য থমকে গেল। অনামিকা মুখ ঘুরিয়ে কফি মেকারটা নামিয়ে কফি ঢালতে ঢালতে বলল, কফিটা ঠান্ডা হয়ে গেছে। সব তোমার দোষ। আবার গরম করতে হচ্ছে আমাকে। আদিত্য অনামিকার কথায় কর্ণপাত না করে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি আয়না দেখেছ একবারও? এত লাল হয়ে গেছো কেন? বেশি জ্বালাচ্ছ আমাকে তুমি। সরো এখান থেকে। যাও রুমে যাও, আমি আসছি। কথাটা বলেই আদিত্যের বুকে কয়টা কিল বসিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল অনামিকা। আদিত্য বলল, এই নরম শরীরে এত জোর?
আমার বুকটা তো ফাটিয়ে দিল কিল দিয়ে। কি শুরু করলে বলো তো? আজ সারাটা রাত কি এখানে রান্নাঘরেই কাটিয়ে দিবে নাকি? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, হঠাৎ কেউ যদি এসে পড়ে এভাবে দেখে ফেলে আমাদেরকে, তাহলে বিষয়টা কত খারাপ হবে জানো? আদিত্য আর কিছু না বলে উপরে চলে যাওয়ার পথ ধরল। পেছনে থেকে অনামিকা বলল, একটা কফির মগ তুমি নিতে পারো না? গরম করতে কি সারা রাত লাগে নাকি? তাহলে তো তোমায় কোলে করে নেওয়া যায়, তাই না? তুমি 2 হাতে কফির মগ নাও, আমি তোমাকে কোলে নেই। কেউ দেখলে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করবে। আরে এমন করো কেন? কেউ দেখলেই বাকি, আমরা তো সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। বেশি বাড়াবাড়ি করলে গরম কফি ঢেলে দিব মাথায়। চুপচাপ কফির মগ নিয়ে হাঁটা ধরো। আদিত্য আর কথা না বাড়িয়ে একটা মগ নিয়ে হাঁটা ধরল। অনামিকা কেমন যেন একটা চিন্তার মধ্যে আছে। মানুষটা ঘরে ঢুকেই এমন সব কথাবার্তা বলল। এত সময় আমি কান্নাকাটি করলাম, ছাদ থেকে এসেই হঠাৎ করে এতটা বদলে গেল কি করে? কি এমন হয়েছিল ছাদে? দুজনে বারান্দায় গিয়ে বসল। বারান্দাটা একেবারেই খোলামেলা, কোনো গ্রিল লাগানো নেই। বারান্দাটা অনামিকার খুব পছন্দ হয়েছে বটে। ওদের রুম থেকে বারান্দায় দাঁড়ালে বাড়িতে প্রবেশপথটা দেখা যায়। সামনের দিকটা খুব সুন্দর বড় ইয়ার্ড। 2 পাশে কতগুলা সুন্দর ছোট ছোট বিভিন্ন জাতের উদ্ভিদের টব লাগানো। আদিত্যদের বাড়িটা কিছুটা ডুপ্লেক্স সিস্টেম। ইস, চাঁদটা কি অপূর্ব লাগছে! কি সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে! পুরো শহর ঘুমিয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধ, কোলাহল শূন্য। হালকা বাতাস বইছে। এই যে সুন্দরী, কি ভাবছ হুম? আদিত্যের কথায় অনামিকার ঘোর কাটল। এত সময় ধরে বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছিল। আদিত্য আবার বলল, আচ্ছা তুমি ওই সময় কোথায় ছিলে বলো তো? রান্নাঘরে পেলাম না তোমাকে। আবার পরে দেখি হাওয়া হয়ে এসেছ যেন। কফি বানাতে গিয়ে দেখি মা চা বানাচ্ছে বাবার জন্য। মাকে বললাম নিজের ঘরে যেতে, আমি বানিয়ে দিচ্ছি। মাকে চা দিতে গিয়ে দেখি বসে বসে পা টিপছেন হাত টানিয়ে। মায়ের পা টিপে দিলাম কিছুক্ষণ বসে। তুমি এই অবস্থায় বাবা মায়ের রুমে গেছ? কি অবস্থায়? পেতনির মতো খোলা চুল, বদলানো শাড়ি। কি ভাববে বাবা মা? ছাই ভাববে। তুমি এত বদ কেন? খালি আজেবাজে চিন্তা ভাবনা। আমি এত কিছু মাথায় নিয়ে বসেছিলাম না। মায়ের অবস্থা দেখে খারাপ লাগছিল। সারাদিন কত দৌড়াদৌড়ি করেছে তারা। আদিত্য আর বেশি কিছু বলেনি। কফির মগে চুমুক দিল দুইজনেই। বাতাসটা খুব সুন্দর, তাই না? রাতটা কি দারুণ! দেখো চাঁদটা কি সুন্দর আলো ছড়িয়েছে। খুব ভালো লাগছে উপভোগ করতে। কফির মগটা সামনের টেবিলে রেখে দুহাত মেলে বারান্দার কার্নিশের কাছে যেতে যেতে কথাটা বলল অনামিকা। আদিত্য উঠে গিয়ে পেছনে থেকে অনামিকার 2 হাত ওর নিজের 2 হাত দিয়ে চেপে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, হুম, আমার বউয়ের মতোই সুন্দর একটা রাত, সুন্দর একটা চাঁদ। অনামিকা আবার অবাক হল। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হল। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা তুমি নাকি যেন বলবে বলছিলে? বললে না তো? এখনই বলতে হবে? হুম, এখনই বলতে হবে, না হলে আমার ঘুম আসবে না রাতে। রাত তো প্রায় শেষ। আর কিসের ঘুম? তবুও বলতে হবে। আদিত্য অনামিকার 2 হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর অনামিকার গালে 1 হাত আলতো করে রেখে বলল, ঘরে ঢুকে আমি তোমাকে যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার মাথা ঠিক ছিল না।
কি বলতে কি বলে ফেলেছি নিজেও বুঝতে পারিনি তখন। অনামিকা কিছু বলতে যাবে তখনই আদিত্য অনামিকার ঠোঁটে আঙুল চেপে ধরে বলল, আমাকে শেষ করতে দাও। অনামিকা হ্যাঁ সূচক মাথা নাড়াল। আমি সাজিকে কতটা ভালোবাসতাম সেটা তুমি ভালো করেই জানো। 7টা বছর প্রেম করেছি, কখনো ওকে বাজেভাবে স্পর্শ করিনি, পবিত্র রেখেছি ওকে, হাত ধরা পর্যন্তই। প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ের পূর্বে আমাদের মাঝে বেশি কিছুই হবে না। যে কারণেই হোক আমাদের রিলেশন চলাকালীন সময়েই ও আরও বেশ কয়েকটা রিলেশন কন্টিনিউ করেছিল। বিয়ের কথা যখন উঠে তখনই ওর ঘোর আপত্তি, আরও পরে বিয়ে করবে, ওর ক্যারিয়ার আগে। যেভাবেই হোক আমি ওর প্রতিটা রিলেশন সম্পর্কে জেনেছি। ওর বিষয়ে আমি খারাপ কিছু বলতে ইচ্ছুক না, যদিও সবই বাস্তব। কারো কথা ধরার মতো ছেলে আমি নই। 7টা বছর অনেক ঝড়ঝাট পেরিয়ে এসেছি। ওকে অনেক বেশি বিশ্বাস করতাম, তাই কারো কথায় সহজে দমে যায়নি। খতিয়ে দেখেছি সব কিছুই, তারপর প্রমাণও পেয়েছি। শেষ পর্যন্ত বাবা মাকে জানিয়ে দিয়েছি তারা যার সাথেই বিয়ে দিবে হাসি খুশি তাকেই বিয়ে করব। কিন্তু তোমাকে দেখার পর আমি সত্যি বাকরুদ্ধ হয়েছিলাম সেদিন। বিশ্বাস করতে পারছিলাম না। কাকতালীয়ভাবেই তোমার সাথেই বিয়ে ঠিক করল বাবা মা। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, যদিও তা ফেসবুক পরিচিত। যে কারণেই হোক আমার প্রতি তোমার দুর্বলতা এসেছে। ভালোও বেসে ফেলেছ আমাকে। আমার মন মস্তিষ্কে সাজি ছাড়া দ্বিতীয় কেউই ছিল না। তোমাকে খুব ভালো বন্ধুর বেশি কিছু ভাবতাম না আমি। আমার চোখে এখনো সেই 1 বছর আগের ঘটনাটা ভাসে, যখন আমাদের দ্বিতীয় আর শেষ দেখা হয়েছিল। আমার বিশ্বাসটা খুব নিখুঁতভাবেই টুকরো হয়ে গেছে। সহজে কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে পড়ে এখন আমার জন্য। এখন তুমি আমার বিয়ে করা স্ত্রী। তোমাকে বিশ্বাস করাটা আমার দায়িত্ব। তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আগলে রাখাটাও আমার দায়িত্ব। আমি কখনোই দায়িত্ব এড়াতে পছন্দ করি না। তোমাকেও আমি এড়িয়ে যেতে পারব না। আদিত্যের মুখে কথাগুলো শুনে অনামিকা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। তার মানে আদিত্য শুধুমাত্র স্বামীর দায়িত্ব পালন করছে। যা করছে শুধুই দায়িত্ববোধ থেকে, স্ত্রী হিসেবে কিংবা ভালোবেসে কিছুই করছে না। করবেই বা কি করে? 7 বছরের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা তো আর এক নিমিষে ভোলা যায় না। বারান্দা থেকে ঘরে এসে শুয়ে পড়ল অনামিকা। আদিত্য পেছনে পেছনে এসে ওর পাশে বসল। ওর মাথায় হাত রেখে অস্থির হয়ে বলল, কি হলো অনু? তুমি এসে পড়েছ কেন এভাবে? আমার খুব ঘুম পাচ্ছে, সকালে উঠতে পারবো না। তুমিও ঘুমাও। না, তোমার চোখে আমি ঘুমের রেশমাত্র দেখছি না। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি মিথ্যে বলছ। কি হয়েছে অনু বলো? অনামিকার কাঁধে রাখা আদিত্যের হাতটা ও ঝাঁকি দিয়ে সরিয়ে দিয়ে বলল, বললাম তো কিছু হয়নি, প্লিজ ঘুমাতে দাও। আদিত্য আর কিছু বলেনি, নীরবে ওপর পাশে গিয়ে শুয়ে পড়ল। কি যেন এক অস্থিরতা কাজ করছে ভেতরে। হঠাৎ করে অনামিকার এমনভাবে চলে আসাটা কিছুতেই মেনে নিতে পারছে না। অনু এখন আমার জীবনের সব। জীবনের সবটা দিয়েই ওকে আগলে রাখব নিজের বুকে। সাজি আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিয়ে আমার ভালোবাসাকে অমর্যাদা করে গেছে। একমাত্র অনুই পারবে আমাকে নিজের করে রাখতে। ও আমার স্ত্রী, আমার দায়িত্ব। ওকে আমি কখনো কোনো কষ্ট দিতে চাই না। সব সময় ওকে ভালো রাখতে চাই। মেয়েটা বড্ড অভিমানী। ওর সকল অভিমানের অবসান ঘটাবো আমি। একা একাই কথাগুলো ভাবছিল আদিত্য। শেষ রাতে হালকা ঠান্ডা পড়ছিল।
আদিত্যের চোখে ঘুম নেই, ভেতরটা ছটফট করছিল। উঠে দেখে অনামিকা গুটিসুটি মেরে শুয়ে আছে। আদিত্য আলমারি থেকে একটা পাতলা নকশিকাঁথা নিয়ে অনামিকার গায়ে মুড়িয়ে দিল। তারপর নিজেও কাঁথার ভেতরে ঢুকে পড়ল। ভোরের সূর্যের আলোয় ঘুম ভাঙল অনামিকার। জানালা দিয়ে সূর্যের রশ্মি ওর চোখে এসে পড়েছে। একটু আড়মোড়া দিতে গিয়ে অনুভব করল শরীরটা ভার ভার লাগছে। ঘাড় ঘুরাতে পারছে না ভালোভাবে। কারো দুটি হাত ওকে খুব শক্ত করে জড়িয়ে রেখেছে। কোনো মতে একটু ঘাড় ঘুরিয়ে দেখে আদিত্য ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুজে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনামিকার মাথাটা আদিত্যের এক হাতের বাহুর উপরে, আরেকটা হাত দিয়ে উপর থেকে জড়িয়ে রেখেছে অনামিকাকে। যেই অনামিকা উঠতে যাবে কিন্তু পারছে না। আদিত্য যেন জেগে আছে, ইচ্ছে করেই ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। অনামিকা অনেকবার চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নেওয়ার, প্রতিবার ব্যর্থ হয়ে বৃথা চেষ্টা বন্ধ করে দিল। যেন এক অজানা সুখময় অনুভূতি কাজ করছে, যেখানে গুনাহর কোনো ভয় নেই, যেখানে এভাবে একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখাটা সম্পূর্ণ হালাল। অনামিকা ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বাজে প্রায়। বাড়ির নতুন বউ, সকালে এত দেরিতে উঠলে লোকে কি বলবে? ভাববে কেমন পরিবারের মেয়ে, জমিদারের মতো এখনো ঘুমাচ্ছে। সকালে উঠে নামাজ কালামও পড়ে নাই। রাতে দেরি করে ঘুমানোর কারণে আজকের ফজরের নামাজটা হল না। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়ে অনামিকা, আর আজ 7টা বেজে গেছে। 7-5 ভেবে অনামিকা নিজেকে ছাড়িয়ে উঠতে গেল, কিন্তু আদিত্য ওকে শক্ত করে ধরে রাখল। অনামিকা বলল, প্লিজ ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে। তাতে কি? তাতে কি মানে? কি ভাববে সবাই? মাকে আজেবাজে মন্তব্য করবে, ভালো বউ আনতে পারেনি, বাড়ি ভর্তি মেহমান। ছাড়ো আমাকে। এই শুনো না, চুলে কি শ্যাম্পু দিয়েছ রাতে? এত সুন্দর গন্ধ আসছে। তোমার চুলের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। লজ্জায় মরে যাবার মতো অবস্থা হয়ে পড়েছে অনামিকার। মনে মনে বলল, এই ছেলেটা এত ফাজিল কেন? একটুও লজ্জা নেই। এভাবে কেউ বলে নাকি? নির্লজ্জ কোথাকার। কিচ্ছু মুখে বাঁধে না। আদিত্যের ডাকে সম্ভৃত ফিরে পেল অনামিকা। আদিত্য বলল, বলো না, চুলের গন্ধটা এত তীব্র কেন? এত ভালো লাগছে কেন? জানি না। তুমি ছাড়ো আমাকে প্লিজ। আদিত্য অনামিকাকে নিজের দিকে ঘুরিয়ে বুকের সাথে ওর মাথাটা শক্ত করে চেপে ধরল। বলল, লাফিয়ে কোনো লাভ নেই। আমার ইচ্ছে না হওয়া অবধি আমি ছাড়ছি না। আমার সাথে তুমি যতই যুদ্ধ করো, আমি না চাইলে ছাড়াতে পারবে না নিজেকে। আমি ব্যথা পাচ্ছি। আদিত্য সাথে সাথে অনামিকাকে ছেড়ে দিল। আদিত্য ওকে ছাড়তে দেরি, ওর বিছানা ছেড়ে নেমে পড়তে 1 সেকেন্ডও দেরি করল না। বিছানা থেকে নেমেই অনামিকা বলল, এবার ধরো আমাকে। অসভ্য ছেলে। আচ্ছা বুঝেছি, ব্যথার বাহানা ছিল তাহলে। হ্যাঁ, আমাকে তুমি ধরবা না। অনামিকা ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জানালার দ্বারে এসে দাঁড়াতেই সূর্যের কিরণ ওর মুখে এসে পড়ল। আদিত্য তাকিয়ে আছি মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে। সূর্যের আলোয় ওর মুখটা কি লাবণ্যময় লাগছে। কিছু একদৃষ্টিতে তাকিয়ে থেকে আদিত্য বলল, দ্য সান ইজ কিসিং ইউ, অ্যান্ড আই ডোন্ট লাইক ইট, বিকজ ইউ আর জাস্ট মাইন। আই জাস্ট ক্যান কিস ইউ, নোবডি এলস। আদিত্যের কথায় কর্ণপাত না করে অনামিকা নিচে চলে গেল। আদিত্য ভাবছে মেয়েটা বোধহয় এখনো রেগে আছে।
কাল রাতে মনে হয় এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু আমি তো ওকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলিনি। মন থেকেই ওকে আমি স্ত্রী মেনে নিয়েছে। পাগলিটাকে কিভাবে বুঝাই? অনামিকা নিচে এসে দেখে আদিত্যের কয়েকটা কাজিন ড্রয়িং রুমে বসে লুডো খেলছে। সকাল সকাল লুডো খেলা। আশেপাশে কয়েকজন মামি চাচি শাশুড়িরা বসে বসে কথা বলছে। রান্নাঘরের দিকে যেতেই দেখল ওর শাশুড়ি আর বাসায় কাজের লোকটা মিলে নাস্তা বানাচ্ছে। অনামিকা এগিয়ে এসে বলল, মা আমাকে একবার ডেকে দিলই হতো, আমি এসে সাহায্য করতাম। এত নাস্তা আপনারা দুজন একা একা বানাচ্ছেন? শুনো মেয়ে, তুমি বাড়ির নতুন বউ, সবেমাত্র এসেছ, তোমাকে সাত সকালে ডেকে দেই কিভাবে নাস্তা বানানোর জন্য? আর আমার সাথে তো রাবেয়া, কাজের লোক, আছেই। যাও তুমি উপরে যাও, তোমাকে কিছুই করতে হবে না। অনামিকা শাশুড়ির কোনো কথা না শুনেই এগিয়ে গেল নাস্তা বানাতে। রুটি নিয়ে সেঁকতে শুরু করল। পাশাপাশি বউশাশুড়ির গল্পও চলছে। নাস্তা বানানোর সময় অনামিকার মনটা আদিত্যের কাছেই পড়েছিল। রুটি সেকে যাচ্ছে আর ওর কথা ভেবে যাচ্ছে। শাশুড়ি মা একটু বাইরে গিয়েছেন। আদিত্যের প্রতি অভিমান জমে থাকলেও ওকে ছাড়া ভালো লাগছে না। একটাবার নিচেও নেমে এলো না ছেলেটা। কত নিষ্ঠুর! যতক্ষণ কাছে থাকি ততক্ষণ ভালোবাসা দেখায়, একটু দূরে গেলে আর কোনো খবরই পাওয়া যায় না। অবশ্য ভালো তো আমি একাই বাসি। তার মন তো এখনো সাজির ঘরেই বন্দি। আসার আগে তো খুব প্রেম প্রেম দেখাচ্ছিল, আর এখন একবারও এলো না নিচে, পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরও বেশি অভিমান জমিয়ে রাখব, দেখি কি করে। হঠাৎ করেই অনামিকা ওর কোমর থেকে সামনের দিকে কারো জড়িয়ে ধরার স্পর্শ অনুভব করল। কেউ একজন ওর কাঁধে মুখ গুজে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখল আদিত্য। অনামিকার মনটা খুব খুশি খুশি লাগছে। তবুও অভিমানী সুরে বলল, এখানে কি শুরু করলে? বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখে ফেললে কি ভাববে? তোমার কি আক্কেল নেই নাকি? রাবেয়া খালা কই, এখানে বসে না রুটি বেলছিল। আমি বলেছি মা ডাকছে ওনাকে। চলে গেছে। ঈশ একেবারে প্রস্তুতি নিয়ে এসেছে। ছাড়ো আমাকে। আদিত্য অনামিকাকে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। তারপর বলল, এত অভিমানী মেয়েটা। এত অভিমান ভাঙাতে ভাঙাতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে। ভালোবাসা কি এক বিন্দুও আশা করতে পারি আমি? এই বাজে কথা বলবা না। জিনব শেষ হবে মানে কি? কি সব কথাবার্তা বলো? কলিজাটা ছিঁড়ে ফেলবো এসব বাজে বকলে। কি? আমার কলিজা ছিঁড়ে ফেললে মরে যাব না? না, মরবা না। আবার অপারেশন করে লাগিয়ে আনব, তবুও মরতে দিব না। আদিত্য অনামিকাকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, আমার এই অভিমানিনী বউকে রেখে আমি এত সহজে মরব না। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার রুটি জ্বলে গেল। নিজেকে ছাড়িয়ে নিয়ে অনামিকা তাড়াহুড়ো করে রুটি উল্টাতে গিয়ে তাওয়ায় হাত লেগে ডান হাতের একটা অংশ পুড়ে গেছে। রুটিটা জলে পুরো কালো হয়ে গেছে। আদিত্য অনামিকার ডান হাতটা টেনে দেখে বলল, ঈশ অনেকখানি পুড়ে গেছে তো হাতটা। চামড়া তো পুরো ছলে গেছে। দেখেছ রুটি পুড়েই গেছে। এত তাড়াহুড়ো করে উল্টানোর কি ছিল? সব তোমার দোষ। আসছে কাজের সময় রোম্যান্স দেখাতে। সবাই কি বলবে আমি রুটি সেঁকতে পারি না? পুড়ে ফেলেছি। একটা রুটি নষ্ট করলাম। মাইল লাগাবো তোমাকে। নিজের হাতটা যে পুড়ে রেখেছ সেদিকে কোনো খেয়াল নেই। আসো মলম লাগিয়ে দেব।
বাকি রুটিগুলো সেকে নেই আগে। তারপর ততক্ষণে অনামিকার শাশুড়ি এসে ঢুকেছেন রান্নাঘরে। ওদের দুইজনকে দেখে বললেন, কিরে আদি, কিছু লাগবে তোর? না মা, আমার কি লাগবে? এখানে কি করছিস তাহলে? তোমার বৌমা দেখো হাত পুড়ে বসে আছেন। কই দেখি তো। শাশুড়ি অনামিকার হাতটা দেখে বললেন, ইস, অনেক পুড়েছে তো। খেয়াল করে কাজ করবে না। যাও, তোমার আর কিছু করতে হবে না এখন। আদি ওকে মলম লাগিয়ে দে রুমে নিয়ে। অনামিকা আদিত্যের দিকে তাকাল। আদিত্য ওর দিকে তাকিয়ে বিজয়ী হাসি দিল। অনামিকা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, কিন্তু মা, আরও অনেকগুলো রুটি বাকি রয়ে গেল যে। এগুলো আমি আর রাবেয়া করে নিব। হয়ে যাবে, তুমি যাও। অনামিকা সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর ওর পেছনেই আদিত্য। ড্রয়িং রুমে বসে থাকা আদিত্যের এক কাজিন শুভ্র উঠে এসে আদিত্যের কানে কানে বলল, কিরে আদি, এখনই বউয়ের পেছনে পেছনে ঘুরছিস? এক রাতেই এত প্রেম? শাল, ভাগ এখান থেকে। মায়ের খাবি নাইলে। এই আমি তো ভাবির ভাই না কোনো দিক থেকে। তোর শালা কিভাবে হইলাম? ব্যাটা, যা এখান থেকে। আদিত্য সোজা উপরে চলে গেল। আদিত্য একটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিচ্ছে অনামিকার হাতে। অনামিকার তেমন কোনো প্রতিক্রিয়া নেই। আদিত্য জিজ্ঞেস করল, তোমার ব্যথা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো। জ্বলছে প্রচুর পরিমাণে। তাহলে কোনো প্রতিক্রিয়া নেই যে? তোমাকে দেখলে কেউ বুঝবেই না তুমি ব্যথা পাচ্ছ। আমি নিজের কষ্ট কখনো প্রকাশ করি না। ব্যথা পেলেও নীরবে সহ্য করি, হোক সেটা মনে কিংবা দেহে। আল্লাহ এই গুণটি দিয়েছেন। কাউকে বুঝতে দেই না নিজের যন্ত্রণা। বাবা, খুব ভালো তো। তবে আমার জন্য খুবই খারাপ। কেন? আমার প্রতি কখনো রাগ অভিমান করলে আমি বুঝতেই পারব না। তুমি তো স্বাভাবিকভাবে চলাফেরা করবে। জি না সাহেব, তোমার সাথে রাগ অভিমান হলে সেটা তোমার উপরেই ঝাড়ব। তুমি বুঝতে পারবা। তবে সেটা নিয়ে অন্য কারো সাথে কোনো প্রকার প্রতিক্রিয়া ঘটাব না। তোমার জায়গায় যদি এখন সাজি থাকত তাহলে চিল্লাপাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলত। বাড়ির সবাইকে এক করে ছাড়ত। সাজির নামটা নেওয়া মাত্রই অনামিকার মুখটা মলিন হয়ে গেল। আদিত্য ওকে মলম লাগিয়ে দিচ্ছিল। অনামিকা হাতটা টেনে নিজের কাছে পুড়ে নিল। আদিত্য কিছু বলতে যাবে অমনি আদিত্যের দুইটা কাজিন এসে হাজির হল, শুভ্র আর জহির। শুভ্র এসেই বলল, আমাদের ভাবি কিন্তু অনেক ভাগ্যবতী। আদির মতো একটা বর পেয়েছে। গায়ের রং কালো হলেও সুদর্শন পুরুষ। আর আদিও কম ভাগ্যবান না। পরীর মতো অস্পরি একটা একটা ভাবি পেয়েছিস। কথাটা শুনে অনামিকা হেসেই ফেলল। বাকি তিনজন ওর হাসি দেখছে। আদিত্য বলল, তুমি হাসছ কেন ওনার কথা শুনে? শুভ্র বলল, আমি কি জোকস বলেছি নাকি যে আমার কথা শুনে হাসি পেল? আপনার কালো হলেও সুদর্শন পুরুষ আর পরীর মতো অস্পরি কথাটা শুনে হাসি পাচ্ছে। এখানে হাসির কি আছে? অনেক কিছু। আপনি একে তো আদিকে কালো বলেছেন, তার উপরে আবার বললেন সুদর্শন। আবার আমাকে বললেন পরীর মতো অস্পরি। বিষয়টা কেমন দুমুখী হয়ে গেল না? তো একমুখী কিরকম হবে? সৌন্দর্যের কোনো রং হয় না। প্রতিটা মানুষই নিজের মতো করে সুন্দর। সুন্দর তো সুন্দরী। গায়ের রং কখনোই সৌন্দর্য মাপতে পারে না, কারণ সৌন্দর্য রঙহীন। আপনার দুটো কথার উত্তরই আছে এখানে। এর মধ্যেই রাবেয়া আসলো সবাইকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে।
সাথে নাস্তার ট্রে ছিল। অনামিকা জিজ্ঞেস করল, এটা কিসের জন্য আবার? খালায় কইছে আপনি গড়ে এইহানে খাইতে। কেন? আমরা নিচে আসছি চলুন। খালায় কইছে নতুন বউ হগলের সামনে খাইতে শরম পাইব, ঠিকমতো খাইতে পারব না, তাই আমারে দিয়া খাওন পাঠাইয়া দিছে। এর মধ্যেই শুভ্র আর জহির নিচে চলে গেল। আদিত্য উঠে নাস্তা ট্রে নিয়ে রাবেয়াকে বলল, খালা আপনি যান, আমরা এখানেই নাস্তা সেরে নিচ্ছি। আদিত্য আর অনামিকা নাস্তা খেতে বসল। আদিত্য বলল, আচ্ছা অনু, একটা কথা বলো তো। কি কথা? নতুন বউয়েরা কি অনেক বেশি খায় নাকি? কেন? না, সবার সামনে খেতে লজ্জা পাবে, ভালোভাবে খেতে পারবে না বলল তো তাই। নতুন বউদেরকে কি হাতি মনে হয় নাকি তোমার? না, তবে অবশ্য আমার বউটা হাতি না হলেও ছোট্ট হাতির বাচ্চার মতো। কি? রাগে কটমট করতে লাগল অনামিকা। ধিমধাম করে কয়টা কিল বসিয়ে দিল আদিত্যের বাহুতে। অমনি আদিত্য ওকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নিল। অনামিকা বলল, আমাকে হাতির বাচ্চা বললে কেন তুমি? ছাড়ো আমাকে, একদম আমাকে ধরব না, আমি তোমার কেউ না, ছাড়ো আমাকে, ছাড়ো। আদিত্য শক্ত করেই ধরেই রইল অনামিকাকে। তারপর বলল, একবার বলেছি না, আমি ধরলে নিজেকে শত চেষ্টা করেও ছাড়াতে পারবে না। আমি না চাইলে তুমি পারবা না নিজেকে ছাড়াতে। দেখো আদি, কাল রাতেও ভালোভাবে খাইনি, সারাদিনেও খাইনি ঠিকভাবে। আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, আমি খাব। এই জন্য তো তোমাকে বাচ্চা হাতি বললাম। আবার আহা আমার সোনাবু। আদিত্য নিজ হাতে অনামিকাকে খাইয়ে দিল। এর মধ্যে অনামিকা একবার কোট করে একটা কামড় বসিয়ে দিল আদিত্যের হাতে। আদিত্য আহ বলে শব্দ করে উঠল। তারপর বলল, ইস, বাচ্চা হাতিটা আবার কামড়ও দেয়। অনামিকা আবার রেগেমেগে একাকার। এই তুমি আমাকে এত জ্বালাও কেন হু? আমাকে জ্বালিয়ে কি মজাটা লাগে তোমার? আমার একমাত্র লক্ষ্মী বউ তুমি, তোমাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? তুমিই তো আমার সব এখন, আমার পুরো পৃথিবীটাই তো এখন তোমাকে ঘিরে। ইস ন্যাকামো, এসব কথাগুলো না ন্যাকা বয়ফ্রেন্ডদের মানায়, গার্লফ্রেন্ডকে ধরে রাখার জন্য। স্বামীদের মুখে এগুলো মানায় না। স্ত্রীরা তো থাকবেই নিরুপায় হয়ে। নিরুপায় মানে? তুমি কি আমার কাছে নিরুপায় হয়ে থাকছ নাকি? উহু, তাহলে বললে কেন? কি জানি বাবা, হয়তো নিরুপায় হয়ে থাকতে হবে। আল্লাহ না করুক, ওমন দিন যেন কখনো না আসে। অনামিকা আর কিছু বলতে পারেনি। কিছুক্ষণ চুপ করে থাকার পর অনামিকা নীরবতা ভাঙিয়ে বলল, খাবারটা ঠান্ডা করে খাওয়াবা আমাকে? ঠান্ডা খাবার খেয়ে কি মজা আছে? বেশি গরম খাবার খেতে নেই, হায়াত কমে যায়। আদিত্যের কথাটা শুনে হো হো করে হাসছে অনামিকা। অনামিকা যখন প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে হাসতে থাকে তখন ওর দুই চোখে পানি জমে যায়। এই মুহূর্তেও ওর দুই চোখে পানি জমে গেছে। আদিত্য মুগ্ধ হয়ে অনামিকাকে দেখছে। অনামিকা হাসি থামিয়ে বলল, এইসব কুসংস্কার কথাবার্তা কোথায় শুনেছ তুমি? না, এটাই সত্যি। হা 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 হা, হেসো না। আমাদের গ্রামের বাড়িতে পাশের বাড়ির এক কাকু ছিল। রোজবেলা গরম গরম ভাত গিলত। বয়স কত 30 পেরোয়নি, মরে গেছে। ব্যাস, তাতেই প্রমাণ হয়ে গেল গরম খাবারে হায়াত কমে যায়। হু, তা নয়তো কি? এমন লেম কথাবার্তা অন্তত তোমার থেকে আশা করিনি আদি। হা 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 হা।
তোমার মিষ্টি হাসিটা দেখার জন্য না হয় একটু লেইম কথাবার্তা বললাম। দোষ কি তাতে? হয়েছে হয়েছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। এবার খাওয়া শেষ করো। একটু পর হয়তো তোমাদের পাড়াপড়শিরা আসবে আমাকে দেখার জন্য। তুমি কি করে জানো? মা বলেছিল রান্নাঘরে। খাওয়া শেষ করে তৈরি হতে হবে। শাড়ি পরবা? নতুন বউ বলে কথা। শাড়ি না পরলে তো লোকে বলাবলি করবে। লোকের বলাবলিতে কি আসে যায়? কাল থেকে খেয়াল করছি বারবার একই কথা বলে যাচ্ছ। এ দেখে ফেললে কি ভাববে, ও কি ভাববে, অমুক এটা বলবে, তমুক সেটা বলবে। তুমি একটা এডুকেটেড মেয়ে হয়ে এসব কথা কিভাবে বলো? আমার কিছু আসে যায় না, কিন্তু বাবা মায়ের মান রক্ষার্থে অনেক কিছুই আসে যায়। লোকের কথায় কান দেওয়ার মতো মেয়ে আমি নই। কিন্তু আমার ছোট্ট একটা ভুলের কারণে মানুষ বাবা মাকে কথা শুনাক, সেটা আমি চাই না। এত জলদি এত সহজে তুমি বাবা মাকে এত আপন করে নিয়েছ? হ্যাঁ নিয়েছি। শুনবে কেন? কেন? তুমি তো জানোই আদি আমার মা নেই। ছোট বোনের জন্মের কমাসের মাথায়ই মা মারা গেলেন। আমাদেরকে ছেড়ে গেলেন পরপারে। তখন আমি সদ্য কৈশোরে পা রেখেছি। ভালো করে কিছুই বুঝতাম না। বাবা আমাদের কথা ভেবে আরেকটা বিয়ের চিন্তা করেননি। তাছাড়াও বাবার আগ্রহ ছিল না। একা হাতেই নিজের কাজ আমাদের সামলালেন। আমাদের কোনো আবদার আপূর্ণ রাখেনি। যখন যা চেয়েছি তা পেয়েছি। বাবার যত কষ্টই হোক না কেন, বাবা কখনো আমাদেরকে বুঝতে দিত না। এখনো বুঝতে দেয় না। বাবা অনেক কষ্ট করেই আমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। ছোট বোনটাকেও বাবা খুব যত্ন করেন। মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি। তবুও মা তো মাই। মায়ের জায়গাটা কেউ পূর্ণ রাখতে পারে না। একটা শূন্যস্থান পূরণ করতে সঠিক শব্দের প্রয়োজন পড়ে। সঠিক শব্দের অভাবে জায়গাটা শূন্যই থাকে। ঠিক তেমনি একটা মানুষের শূন্যতা অন্য কেউ পূর্ণ করতে পারে না। কেউ না। কিন্তু বাবা তার দিক থেকে কোনো কমতি রাখেনি। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই মায়ের অভাববোধটা খুব হতো। মাঝে মাঝে খুব কান্নাও করতাম। বোনকে আগলে রাখতাম। ওকে কখন বুঝতে দিতাম না। বান্ধবীদের মায়েদের সাথে নানান খুনসুটি দেখে ভেতরটা খুব পুড়ত জানো। অনেক অভিমান জমত মায়ের প্রতি। কেন আমাদেরকে ছেড়ে চলে গেলেন? বয়সের সাথে সাথে একটা মনোচিউর ভাব এসে পড়তে লাগল। অনেক বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। কয়েকজনের সংসারে শান্তি দেখিনি। শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা, পারিবারিক অশান্তি। তারপর সহ্য করতে না পেরে আলাদা হয়ে যাওয়া। এই জিনিসগুলো খুবই খারাপ লাগত। তখন থেকেই মনে মনে ভেবে রেখেছি আমার শ্বশুর শাশুড়িকে আমি নিজের বাবা মায়ের মতো দেখব। তাদের ছেলের বউ হওয়ার আগে তাদের মেয়ে হব। তাদের যত্নে কোনো প্রকার ত্রুটি রাখব না। যত কষ্টই হোক না কেন কখন পরিবার থেকে আলাদা করে নিব না নিজেকে। শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলব সবসময়। শাশুড়িকে মা বানাব। তিনিই তো সর্বক্ষণের সঙ্গী। অনামিকার কণ্ঠটা কিছুটা কাপা হয়ে আসল। ওর চোখজোড়া পানিতে ভরে এসেছে। আদিত্য ওর চোখের পানিটা মুছে দিয়ে বলল, আমি অত্যন্ত সৌভাগ্যবানদের মধ্যে একজন। তোমার মতো স্ত্রী পেয়েছি আমি। আমি সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ। তোমাকে আমার পৃথিবী বলেছি কেন জানো? কাল থেকে বাবা মাকে খুব যত্ন করছ। অথচ নতুন বউ হিসেবে এত সহজে আপন করে নেওয়াটা খুবই কঠিন। আমার বাবা মায়ের সেবা যত্নের দায়িত্বটা তুমি খুব নিখুঁতভাবে নিতে পারবে। কোনো প্রকার ত্রুটি রাখবে না। তারা আমার সব। আর তুমি আমার এক পৃথিবী।
তোমার মধ্যেই তাদের ভালো থাকার অস্তিত্ব বিরাজ করে। এই রে, দেখো কটা বাজে, অনেক দেরি হয়ে গেছে। সরো, আমি রেডি হব, একটু পরে পাড়াপড়শি আসবে, খাবারগুলোও তো গুছিয়ে রাখতে হবে। বলেই অনামিকা নাস্তার ট্রে নিয়ে নিচে চলে গেল। শাশুড়ির কাজে সহযোগিতা করছিল টুকটাক। অনামিকার এক চাচি শাশুড়ি বললেন, ভাবি, ছেলের বউ তো এনেছেন পরীর মতো। তা এমন মেয়েদের জীবনে কিন্তু অনেক ঘটনা থাকে। পূর্বের সব খতিয়ে দেখেছেন তো, নাকি না দেখেই বিয়ে করিয়ে দিয়েছেন? তার উপরে আবার মা মরা মেয়ে, বাপ আর কত খেয়াল রেখেছে। কথাটা শুনেই অনামিকার ভেতরটা মোচড় দিয়ে উঠল। মানুষের মন মানসিকতা এতটা খারাপ কিভাবে হতে পারে? ভেতরটা জ্বলে যাচ্ছে অনামিকার। মা না থাকলেই কি সন্তান খারাপ হয়ে যায়? দুঃখে অনামিকার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু খুব কষ্টে কান্নাটা ভেতরেই চেপে রাখল। অনামিকার শাশুড়ি বললেন, ভাবি, এমন মেয়ে পেতে ভাগ্য লাগে। আমাদের আদিত্য আর আমাদের সেই ভাগ্যটা আছে বলেই আমরা ওকে আমাদের ঘরে তুলতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি মেয়েটা। এলো তো কাল, এর মধ্যে কি এমন সেবা যত্ন করে ফেলল? শুনেন ভাবি, একদিনের কিংবা 2-3 বার সেবা যত্ন করে কাউকে বিচার করা যায় না। দেখবেন কয়দিন পরেই আমার সোহেলের বউয়ের মতোই অত্যাচার শুরু করবে। এখন ভালোগিরি দেখাচ্ছে, কিছু মনে নিবেন না ভাবি। আমি আপনার মতো আচরণ করব না আমার মেয়েটার সাথে। ও আগে আমার মেয়ে, তারপর ছেলের বউ। আমি যতটুকু ওর সাথে করব সেও ততটুকুই করবে। আমি ভালোভাবে চললে সেও ভালোভাবেই আচরণ করবে আমার সাথে। অন্তত বর্তমান সময়ের শাশুড়িদের মতো শাশুড়িগিরি দেখাতে গিয়ে অত্যাচারের শিকার হতে দিব না ওকে। আরেকটা কথা, অতীত সবারই থাকে কম বেশি। অতীতের কথা ধরে কি কারো জীবন থেমে থাকবে নাকি? অতীত ভুলে গিয়ে সব ভুলের ক্ষমা চেয়ে নতুন করে শুরু করার নামই জীবন। আমি ওর অতীত সম্পর্কে খতিয়ে দেখতে চাই না, কারণ আমার বিশ্বাস আছে মেয়েটার প্রতি। বাকিটা ও ভালো জানে আর সৃষ্টিকর্তা ভালো জানে। আমার বিশ্বাসে আমি অটুট। ওর মা নেই তাতে কি হয়েছে? ওর বাবা কোনো প্রকার কমতি রাখেনি ওকে মানুষ বানানোর ক্ষেত্রে। এখন থেকে আমি ওর মা। ছেলের বউ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। চাচি আর কিছু না বলে অপমানিত হয়ে সেখান থেকে চলে গেলেন। অনামিকা আচমকা ওর শাশুড়িকে জড়িয়ে ধরল। কি হলো নিজেও বুঝতে পারল না। ওর চোখের পানি যেন থামতেই চাইছে না। ওর শাশুড়ি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাগলি মেয়েটা, যাও তৈরি হয়ে নাও, একটু পর পাড়াপড়শিরা আসবে আমার পরীর মতো ছেলে বউটাকে দেখতে। আদিত্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আচমকা অনামিকা দৌড়ে এসে আদিত্যকে পেছনে থেকে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য আদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ওর পেটের উপরে শক্ত হয়ে ঝাপটে ধরে রাখা অনামিকার হাত দুটোর উপর নিজের হাত দুটো রেখে বলল, কি হয়েছে টুনটুনি পাখিটার? কে কি বলেছে? অনামিকা কিছু বলছে না, বারবার ভারী ভারী নিঃশ্বাস নিয়েই যাচ্ছে। আদিত্য অনামিকার হাত দুটো ছাড়িয়ে ওকে নিজের সামনে দাঁড় করাল। তারপর এক হাত ওর কোমরে দিয়ে অন্য হাত দিয়ে চিবুক উঠিয়ে বলল, কি হয়েছে বল? কেউ কিছু বলেছে? আমি অনেক লাকি জানো। আমি যেমনটা শাশুড়ি মা চেয়েছি তার চেয়ে অনেক বেশি ভালো একজন শাশুড়ি পেয়েছি। তোমার মা এত ভালো আমি বিশ্বাস করতে পারছি না। বুঝতে হবে মাটা কার। হা 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 হা। কি ম্যাডাম, আপনার না রেডি হওয়ার কথা? সং সেজে পাড়া প্রতিবেশীদের সামনে বসে থাকবেন। আচ্ছা, তোমাদের বিরক্ত লাগে না এগুলো?
লাগলেও যে কিছু করার নেই, এগুলো তো নিয়ম। আচ্ছা, এখন তৈরি হয়ে নাও, অনেক কথা আছে তোমার সাথে। অনামিকা আদিত্যের দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। মনে মনে বলল, আমারও যে অনেক কথা জমে আছে তোমার সাথে, অজস্র কথা বলার আছে তোমাকে, নানান প্রশ্নের উত্তরগুলো জানার আছে। আদিত্য বলল, এই যাও, তৈরি হয়ে নাও জলদি। হুম, তুমি বাইরে যাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। আমি বাইরে যাব কেন? বারে আমি চেঞ্জ করব, শাড়ি পরব তোমার সামনে। তাতে কি হয়েছে? আমি তোমার বর, আমার সামনে না করলে কার সামনে করবা? হুম, এমন করে বলো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? আদিত্য অনামিকার দুই গালে হাত দিয়ে একটু মাথাটা ঝাঁকিয়ে বলল, আহারে আমার লজ্জাবতী বউটা রে, এসব বিষয়ে অন্যদের সামনে লজ্জা করতে হয়, বরের সামনে না। উফফ, কি শুরু করলে? যাও, বের হও, আমি চেঞ্জ করব, দেরি হয়ে যাচ্ছে। অনামিকা আদিত্যকে ধাক্কা দিয়ে সরে গেল। তারপর গিয়ে লাগেজ থেকে নিজের শাড়ি বের করল তিনটা, একটা গোলাপি, একটা কচি কলাপাতা রঙের, আরেকটা নেভি ব্লু কালার। আদিত্য পাশে এসে বসল। তারপর কচি কলাপাতা রঙের শাড়িটা অনামিকার মাথায় ঘোমটার মতো দিয়ে বলল, এই শাড়িটায় বেশ লাগবে তোমাকে, একেবারে পুতুলের মতো। তোমার যা গায়ের রং, মাশাআল্লাহ, দারুণ মানাবে এটা। চটজলদি এটাই পরে নাও। আচ্ছা, এবার তুমি যাও। আদিত্য চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর বলল, আমি আমার রুম থেকে কোথাও যাচ্ছি না ম্যাডাম, আপনি আমার সামনেই শাড়ি পরবেন। আমার হেল্পও তো লাগবে, তাই না? কিসের হেল্প? এই ধরো, শাড়ির কুচি ঠিক করে দেওয়া, গুজে দেওয়া, আঁচল ঠিক করে দেওয়া। ইস, আমি সবই পারি, কারো হেল্প লাগবে না আমার। হুম, দেখেছি তো কত পারেন আপনি। একবার আয়নার সামনে গিয়ে দেখো তোমার পরনের শাড়িটা কি অগোছালোভাবে পরে আছো। কাল কিছু বলিনি, কিন্তু আজ আর না বলে থাকব না। আমি চাই না আমার লজ্জাবতী বউটাকে পাড়াপড়শিরা বলুক শাড়ি পরতে পারে না। সারা সকাল তো এই শাড়ি পরেই সবার সামনে গেলাম, তখনও তো কিছু বললে না, এখন বলছো কেন? সুযোগ কই পেলাম বলো? আচ্ছা, এত কথা রাখো, জলদি শাড়িটা পরা শুরু করো। তুমি বাইরে যাও প্লিজ, আমার লজ্জা লাগছে। উহু, আমাকে মেরে ফেললেও আমি আমার বউকে রেখে এক পাও নড়ব না এখান থেকে, এটা আমার রুম, আমার রাজত্ব চলবে এখানে। হা হা হা। অনামিকা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। তারপর শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের দরজাটা লাগানোর আগেই আদিত্য লাফে গিয়ে বাধা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বলল, আমার সাথে কোনো প্রকার চালাকি চলবে না টুনটুনি পাখি। আদি প্লিজ, জ্বালিও না, সময় যাচ্ছে। হ্যাঁ, আমিও তো সেটাই বলি, সময় যাচ্ছে। জলদি জলদি আমার সামনে পড়ে নাও লক্ষ্মী বউ। এই দাঁড়াও তো, তোমার ফিকারটা একটু ভালো করে দেখি। অনামিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আদিত্য একবার আপাদমস্তক চোখ বুলিয়ে নিল অনামিকার দিকে। তারপর অনামিকার কোমর চেপে একটানে নিজের বুকের কাছে এনে বলল, বাবা, আমার বউটার তো দারুণ ফিগার। 36, 24, 36। অনামিকা চোখ ছানাবড়া করে তাকিয়ে রইল আদিত্যের দিকে। চোখাচোখি হতেই অনামিকা চোখ নামিয়ে নিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে অনামিকা। ওর পরনের শাড়ির আঁচলটা একটু নেমে গেল। আদিত্য সেটা তুলে দিতে দিতে বলল, আঁচলটাও সামলাতে পারো না? চোখের সামনে ফুটন্ত ফুল দেখলে ঠিক থাকা যায় না বৌমনি।
এখন তো কিছু করতেও পারছি না। তুমি একটা অসভ্য, নির্লজ্জ ছেলে। সেটা জানি। পৃথিবীর সব ছেলেরা বউদের সামনে নির্লজ্জ, অসভ্য আরও অনেক কিছু। আমাকে ছাড়ো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। মা কি ভাববে? আমি এখন কান্না করে দিব কিন্তু। ছাড়ো আমাকে। আদিত্যের প্রচণ্ড হাসি পেল, তবুও চেপে রাখল। লজ্জায় অনামিকার মুখটা লাল নীল হয়ে গেছে, চোখ দুটো ছলছল করছে। একটু পরেই কান্না করে দিবে। আদিত্য আলতো করে অনামিকার মুখটা তুলে ওর ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরল। গভীর আবেশে অনামিকা চোখ বুজে ফেলল। ওর দুচোখে থাকা অশ্রুবিন্দু গাল বেয়ে গড়িয়ে পড়ল। গভীর আবেশে অনামিকা আদিত্যের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। এভাবে ঠিক কতটা সময় কেটে গেল কেউই বুঝতে পারেনি। আদিত্য অনামিকাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরে রাখল। তারপর ওকে উঠিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, রুমে এসে তৈরি হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি একটু। কথাটা বলেই আদিত্য বাইরে বেরিয়ে গেল। অনামিকা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল। কি হলো কিছুই বুঝতে পারল না। মানুষটা কত রহস্যজনক, বুঝে ওঠা খুব কঠিন হয়ে পড়ছে। এতদিন শুনেছি মেয়েরা খুব রহস্যজনক হয়, মেয়েদের বুঝে উঠতে পারা খুব কঠিন। কিন্তু আদিত্যের বউ হয়ে আসার পর দেখছি ছেলেরাও কোনো অংশে কম রহস্যজনক নয়। কখন কি বলে, কখন কি করে বুঝে ওঠা যায় না। সময়টা এত দ্রুত পেরিয়ে গেল। আরও কিছুক্ষণ থাকলে বোধহয় ভালো হতো। এর মধ্যেই আদিত্য আবার রুমে আসলো। দেখল অনামিকা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। আদিত্য ওর কাছে গিয়ে বলল, কি গো বৌমনি, এখনো এভাবে দাঁড়িয়ে আছো? এখন সময় যাচ্ছে না? অনামিকা কিছুই বলছে না। আদিত্য হুট করেই ওকে কোলে তুলে নিল। তারপর রুমে এনে দাঁড় করিয়ে বলল, মন কোথায় তোমার? তৈরি হয়ে নাও জলদি। এই তুমি বার এখানে এসেছ কেন? আমার ফোনটা রেখে গেছিলাম তাই নিতে এসেছি। আমার নিজের রুমেও আসতেও অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে? অনামিকা কিছু বলল না। আদিত্য ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা শাড়িটা পরে নিল। তারপর হালকা সাজগোজ করে নিল। হালকা গোলাপি রঙের লিপস্টিক, চোখে কাজল আর একটা ছোট কালো টিপ পরে নিল। তারপর চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল। এমন সময় আদিত্য আসলো আবার। আদিত্য এসেই রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অনামিকার দিকে। আদিত্যের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই অনামিকার। নিজের মতো করেই ড্রেসিং টেবিলের সামনে চুল আছড়াচ্ছিল। আদিত্য এসেই অনামিকাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। তারপর ওর ঘাড়ে মুখ গুজে দিল। ওর চুলগুলো আলগোছে সামনের দিকে দিয়ে একটা গভীর চুমু খেলো অনামিকার ঘাড়ে। অনামিকার পুরো শরীরে শিহরণ জেগে উঠল। আদিত্যের গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছিল। অনামিকার প্রতিটি নিঃশ্বাস ক্রমশ ঘন হয়ে আসছিল। আদি ছাড়ো, সবাই অপেক্ষা করছে। তোমাকে এতগুলা কিউট লাগছে, ইচ্ছে করছে সারাক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখি। যেতে হবে না তোমার কোথাও। অনামিকার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে যেন। ও তো আদিত্যকে সত্যি খুব ভালোবাসে। আদিত্যের সব রকমের ভালোবাসা ও চায়। কিন্তু আদিত্য হয়তো এখনো সাজিকে পুরোপুরিভাবে ভুলতে পারেনি। তাহলে কেন এভাবে বারবার কাছে টেনে নিচ্ছে অনামিকাকে? শুরুটা হয়েছিল একটা অদ্ভুত যন্ত্রণা দিয়ে, কিন্তু তার কিছুক্ষণ পর এমন হঠাৎ করেই আপন করে নেওয়া, এতটা ভালোবাসা। সব কি শারীরিক চাহিদা নাকি অন্য কিছু? অনামিকা আর ভাবতে পারছে না।
ওর মনের ভেতরে জেগে ওঠা নানান প্রশ্নের ঝুলি উথালপাতাল করছে। ভাবনার জগৎ থেকে ফিরে এসে অনামিকা বলল, আদি, তোমার সাথে আমার কিছু কথা আছে। সব হবে। আমারও অনেক কথা আছে। ছাড়ো আদি, সবাই অপেক্ষা করছে। এত সময় এখানে বসে থাকলে কি ভাববে সবাই? আমার যে ছাড়তে ইচ্ছে করছে না এই মিষ্টি বউটাকে। কি করি বলতো? বারবার নেশার মতো টানছে আমাকে। কথাটা বলেই অনামিকার ঘাড় থেকে মাথা উঠিয়ে অনামিকাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো আদিত্য। অনামিকার দুই গালে হাত দিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু খেল। অনামিকার ভেতরে ধুকধুকানি বেড়ে যাচ্ছে। আবেশে চোখ দুটো বুজে ফেলেছে। আদিত্য অনামিকার গালে রাখা একটা হাত নামিয়ে ওর কানের নিচে গলার কাছাকাছি রাখল। আরেকটা হাত দিয়ে আলতো করে কোমর চেপে ধরে ওকে একেবারে নিজের কাছে নিয়ে আসল। দুজনেই দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। দুইজনের নিঃশ্বাসই ঘন হয়ে এসেছে। আদিত্য অনামিকার গোপালী ঠোঁটজোড়া নিজের ঠোঁটে পুড়ে নিল। অনামিকার নিঃশ্বাস আটকে আসল। মনে হচ্ছে যেন সব এখানেই থেমে যাক। কি করছে আদিত্য এসব? কেন করছে? ও কি সত্যি আমাকে ভালোবাসে? অনামিকা দুই হাত দিয়ে আদিত্যের পিঠে শার্ট চেপে ধরেছে। আই লাভ ইউ সাজি, আই লাভ। আদিত্যের চেপে ধরা শার্ট হুট করেই ছেড়ে দিল অনামিকা। ওর হাত দুটো স্থির হয়ে আদিত্যের পিঠ থেকে নেমে গেল। আদিত্য যেন একটা বর্ষর ধাক্কা খেয়ে অনামিকাকে ছেড়ে দিল। কি বলল আদিত্য এটা? এত সময় আবেশে অনামিকার চোখে পানি এসে পড়েছিল যা এখন ঝরে পড়ছে বিরামহীনভাবে। অনামিকা আর কোনো কথা না বলে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল। কি হলো কিছুই বুঝতে পারছে না। ও হঠাৎ করে সাজির নামটা কেন মুখে নিয়ে আসল? উফফ, কি করল ও এটা? অনামিকা কি ভাববে? আমি ওকে সাজি ভেবে ভালোবাসি। সাজিকে কল্পনা করে আদর করি। আদিত্য মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। এভাবে ঠিক কতটা সময় পার হলো ও জানে না। অনামিকাকে সব বুঝিয়ে বলতে হবে। আজকের ঝামেলা শেষেই ওকে সব খুলে বলতে হবে। মেয়েটা বড্ড অভিমানী। কি ভাববে মেয়েটা? অনামিকাকে দেখে সবাই যাওয়ার পর মেয়েটা রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল। সারাদিন নিচে ছিল। এ আসে ও আসে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব কাজে হাত দিয়েছে মেয়েটা। সবাই কাজ করছে আর ও বসে দেখবে বিষয়টা কেমন যেন লাগে ওর কাছে। তাই শাশুড়ি মায়ের সাথে সব কাজেই হাত বাড়ায়। শাশুড়ির বারবার বারণ করার সত্ত্বেও শুনেনি। নতুন বউকে কেউ কখনো এভাবে কাজ করায় না। নানানভাবে বুঝানোর পরেও মেয়েটা শুনেনি। প্রায় বিকেল গড়িয়ে এসেছে। কোনো এক অজানা কারণে অনামিকার বুকটা হাহাকার করছে। খুব একাকিত্ব বোধ হচ্ছে মেয়েটার। ইচ্ছে হচ্ছে কিছুক্ষণ চিৎকার করে কাঁদলে মনটা হালকা হবে। মায়ের কথা খুব মনে পড়ছে। সন্ধ্যার পর বাবা আসবে অরুণিমাকে নিয়ে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সব। বুবুই বুবু, কিরে এই অসময়ে ঘুমাচ্ছিস যে? অরুণিমার ডাকে অনামিকার ঘুম ভাঙল। বিকালে কখন যে চোখ লেগে গেল টেরি পায়নি। উঠে বসল অনামিকা। বলল, কিরে তুই কখন এসেছিস? বাবা আসেনি? হ্যাঁ এসেছে তো। আঙ্কেল আন্টির সাথে কথা বলছে। আন্টি বলল তুই খুব ক্লান্ত, ঘুমাচ্ছিস রুমে। তাই আমি চলে এলাম এখানে। সারাদিন কি খুব কাজ করেছিলি বুবু? আজকে পাড়াপড়শিরা দেখতে এসেছিল। অন্যান্য আত্মীয় স্বজনরা বিদায় নিল। তাই মায়ের সাথে একটু টুকটাক কাজ করলাম। কিন্তু বুবু, নতুন বউ তুই।
তোকে দিয়ে এত কাজ করালো কেন আজকেই? আরে বোকা বোন আমার, মা বারবার নিষেধ করেছিল কাজ করতে, আমি শুনিনি মায়ের কথা। এত কাজ চোখে দেখে আমি বসে থাকব বল? হুম, তুই তো তুইই বিরামহীন চলতেই থাকিস। হ্যাঁ রে ভাইয়া, কোথায়? সকালে যে দেখেছি আর দেখিনি ওকে। জানি না কোথায়। একটু অন্যমনস্কভাবে উত্তরটা দিল অনামিকা। অরুণিমা জিজ্ঞেস করল, ভাইয়াকে তোর পছন্দ হয়নি বুবু? এমন প্রশ্ন কেন করছিস? ভাইয়ার কথা জিজ্ঞেস করতেই তোর মুখটা ছোট্ট হয়ে গেল কিনা তাই। না রে, আদিত্য খুব ভালো। ওর বাবা মা যে কি পরিমাণ ভালো আমি তোকে বলে বুঝাতে পারবো না। আমার মনেই হয় না আমি তোদের ছেড়ে এসেছি। মা অনেক ভালো রে। আমাদেরকে তো এবার ভুলে যাবি তাহলে? ধুর, তোদেরকে ভুলব কেন? এই তুই জলদি ফ্রেশ হয়ে নে, বাবা অপেক্ষা করছে নিচে। আজকেই তোকে নিয়ে যাব আমরা যাওয়ার সময়। আজকেই মানে? আমি তো কিছুই গুছাইনি। আমি গুছিয়ে দিব। ব্যাপার না, জলদি ফ্রেশ হয়ে আয় আগে তুই। অরুণিমা আর অনামিকা একসাথে ড্রয়িং রুমে আসল। অনামিকার বাবা মেয়েকে দেখেই পাশে বসিয়ে জড়িয়ে ধরলেন ওকে। অনামিকার শাশুড়ি বললেন, বেয়াই সাহেব, একটা সোনার টুকরা পেয়েছি আমরা। মেয়েটার মা না থাকলেও এতটা বন্ধুত্বসুলভ আর লক্ষ্মী করে গড়ে তুলেছেন মেয়েটাকে। মায়ের অভাবটা অভাবই থাকে বেআইন। মায়ের জায়গাটা কেউই নিতে পারে না। অনামিকার শ্বশুর বলল, তা ঠিক বলেছেন, কিন্তু আমাদের বৌমা মাশাআল্লাহ খুবই লক্ষ্মী। বাড়ি ভর্তি মেহমান, সবাই ওর অপরিচিত। কিন্তু সবার সাথেই মেয়েটা এত সুন্দরভাবে মিশেছিল যেন কত জনমের পরিচিত। সবাইকে এক এক করে বিদায় দিল। বলতে হয় মেয়েটা সাংসারিক। অনামিকার বাবা বললেন, মেয়েটা আমার ঘরটাকে মাতিয়ে রাখে। ও চলে আসার পর থেকে ওরও একা হয়ে পড়েছে। কাল থেকে ঘরটা যেন পানিতে পড়ে আছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। 2 দিন বেরিয়ে আসবে। আর নিয়মত এটাই। অনামিকার শাশুড়ি বললেন, হ্যাঁ যাবে, কিন্তু আজ নয়, কাল সকালে। আজ আপনারা বাপ মেয়ে আমাদের এখানেই থাকবেন। সকালে নাস্তা করে বৌমাকে নিয়ে ফিরবেন। সবার কথার মাঝে অনামিকার চোখজোড়া আদিত্যকে খুঁজছিল। সকালের ঘটনার পর কোথায় হারিয়ে গেল? দুপুরে খাওয়ার সময়ও দেখল না। সারা বিকেল গড়িয়ে সন্ধে নামল। হুট করে কোথায় চলে গেল কে জানে। কিছুক্ষণের মধ্যেই আদিত্য বাসায় আসল। সাথে ওর কয়েকজন বন্ধু এসেছে। ড্রয়িং রুমে অরুণিমা অনামিকা বসে গল্প করছিল। 3 বেআইন মিলে ব্যাকইয়ার্ডে বসে গল্প করছিল। আদিত্যকে দেখেই অরুণিমা বলে উঠল, কি দুলাভাই, আমার বোনকে একা রেখে কোথায় গিয়েছিলেন হুম? ঘরে নতুন বউ রেখে বাইরে গিয়ে সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া হচ্ছে। বিষয়টা ভালো ঠেকেছে না। আদিত্য কিছু বলার আগেই ওর বন্ধু অর্ণব এগিয়ে এসে বলল, আচ্ছা, ইনি তাহলে ভাবির বোন। দেখতে তো খুবই ভদ্র, কিন্তু মুখ থেকে যেন কথার খই ফুটছে। এই ভদ্রলোক, মুখ সামলে কথা বলুন। অনামিকা অরুণিমাকে থামিয়ে ওদেরকে বসতে বলল। তারপর নিজে রান্নাঘরের দিকে গেল নাস্তার ব্যবস্থা করতে। সাথে অরুণিমাকে নিয়ে গেল। নাস্তা নিয়ে আসার পর ওরা বেশ খানিকক্ষণ আড্ডা দিল। তারপর আদিত্যের বন্ধুরা বিদায় নিল। অনামিকা সব গুছিয়ে রেখে দিল রান্নাঘরে। আদিত্য ওর শ্বশুরের সাথে কুশল বিনিময় করে দেখা করে আসল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আদিত্য রুমে এসে দেখে অনামিকা আর অরুণিমা 2 বোন মিলে গল্প গুজব করছে।
আদিত্যকে দেখে অরুণিমা বলল, আচ্ছা ভাইয়া, আপনি এমন গোমরা মুখে থাকেন কেন সবসময়? পেঁচার মতো মুখ করে রাখেন। জি না শালি সাহেবা, আমি মোটেই ওমন না। বুঝতেই পারছি। আসার পর থেকেই দেখছি আপনি কেমন মুখ গোমরা করে রেখেছেন। আচ্ছা, কয়দিন আমার সাথে থাকলে বুঝতে পারবে আমি কেমন। আমার বয়ই গেছে আপনার সাথে থাকতে। বোনের সংসার নষ্ট করার কোনো শখ নাই আমার। বুঝলাম শালিকা। এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাদের সদ্য বিবাহিত বরবধূকে একটু প্রাইভেসি দিন। অরুণিমা আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় আদিত্যের কানে কানে বলে গেল, বুবু মনে হয় রাগ করে আছে আপনার উপরে। বুবুর জন্য যদি কয়টা কাঠগোলাপ এনে খোপায় গুজে দেন তাহলে বরফের মতো গলে যাবে। আর যদি 1 কাপ কফি করে খাওয়ান তাহলে তো কথাই নেই। আদিত্য মনে মনে ভাবছে ও অনামিকাকে যে কষ্ট দিয়েছে তাতে এই সামান্য জিনিসে হয়তো ওর মনটা ভালো হবে না। আগে সব ক্লিয়ার করে বলতে হবে ওকে। আদিত্য 2 কাপ কফি করে নিয়ে বারান্দায় এলো। অনামিকা বিছানার একপাশে শুয়ে আছে চুপচাপ। আদিত্য রুমে এসে অনামিকার পাশে বসল। ওর চুলে বিলি কেটে দিয়ে বলল, ঘুমিয়ে পড়েছ? অনামিকা কোনো জবাব দিল না। অনু কিছু কথা ছিল তোমার সাথে। একটু বারান্দায় আসবা? তোমাকে সব কথা ক্লিয়ার করা উচিত আমার। আর তোমারও যা বলার বলতে পারো। অনামিকা শোয়া থেকে উঠে বসল। তারপর বলল, বলো কি বলবে। বারান্দায় চলো। পরিবেশটা খুব সুন্দর। বলতে এবং শুনতে ভালো লাগবে। ভালোভাবে বুঝতে পারবে। আদিত্য অনামিকার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল, খাও। আমি বানিয়েছি। খুব ভালো করে বানাতে পারি না, তবে শিখে যাব অতি শীঘ্রই। আমার বউটার রাগ ভাঙানোর জন্য হলেও শিখতে হবে। অনামিকা চোখ নিচে নামিয়ে ফেলল। আদিত্য বলল, রাগ করে আছো তাই না? আসলে সকালে আমি ইচ্ছা করে সাজির নামটা নেইনি। কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারছি না এখনো। এখানে রাগের কিছু নেই, বরং কষ্ট পেয়েছি এই কারণে যে কাল রাতের আচরণের পর তুমি সাজি ভেবেই হয়তো আমাকে এত ভালোবাসছিলে। তুমি সাজিকেই ভালোবেসেছ, অনামিকাকে নয়। তাই আমার মধ্যে সাজিকে খোঁজার চেষ্টা করেছ প্রতিবার। হয়তো এই কারণেই হঠাৎ করে এতটা পরিবর্তন। না হলে যে ছেলেটা বাসর ঘরে ঢুকেই তার সদ্য বিবাহিতা স্ত্রীকে বলতে পারে সে এখনও তার প্রাক্তন প্রেমিকাকে ভালোবাসে, বিয়ে করা বউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, সবার সামনে স্বামী স্ত্রীর মতো চললেও শুধু দুজনে জানবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই, সেই ছেলেটাই আবার ঘণ্টাখানেক পর স্ত্রীর প্রতি এত ভালোবাসা বেড়ে যাবে যেন কত যুগ আগের প্রেমিকা। আমি তো তোমাকে সেই 3 বছর আগে থেকেই ভালোবাসি। এখনো আগের মতোই ভালোবাসি। প্রতিদিন নিত্য নতুন করে ভালোবাসি তোমায়। জানতাম সাজি নামের একটা আলাদা পৃথিবী আছে তোমার। তবুও তোমাকে মন থেকে দূর করতে পারিনি। ভাগ্যের পরিহাসে আজ আমরা স্বামী স্ত্রী। আমার ভালোবাসা পরিণতি পেয়েছে ঠিকই, কিন্তু পূর্ণতা পায়নি। তুমি আমার মধ্যে সাজির ছায়া খুঁজে বেড়াও। সাজিকে ভালোবাসো, তাতে আমার কোনো প্রকার অভিযোগ নেই। সে তোমার প্রথম প্রেম, তোমার এক পৃথিবী ছিল। দীর্ঘদিনের সম্পর্ক অল্প সময়ে ভুলে যাওয়া যায় না। কিন্তু আমার মধ্যে কেন সাজিকে খুঁজবে তুমি? আমাকে আমার মতো করে ভালোবাসো। সাজি ভেবে কেন আমাকে ভালোবাসবে তুমি? সেটা আমি সহ্য করতে পারি না। আদিত্য কি বলবে, কিভাবে বুঝাবে? অনামিকায় কিছুই বুঝতে পারছে না। ও সাজি ভেবে ভালোবাসেনি অনামিকাকে। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আদিত্য বলল, তুমি খুব ভালো একটা মেয়ে অনু। গত 3 বছর যাবৎ তোমাকে চিনি আমি।
আমি সাজিকে চিনি সেই 8 বছর ধরে। তবুও ও আমার বিশ্বাসটা গুড়িয়ে দিয়েছে। অনামিকা আদিত্যকে থামিয়ে বলল, সবাইকে এক পাল্লায় মাপবেন না আদিত্য রহমান। আদিত্য মাথাটা নিচু করে ফেলল। ও এক জিনিস বুঝাতে চায়, অনামিকা অন্য কিছু বুঝে নেয়। তবুও ছেলেটার বিশ্বাসে যেভাবে সাজি আঘাত করেছে তাতে অন্য কাউকে সহজে বিশ্বাস করাটা খুবই কষ্টকর। অনামিকা আবার বলল, আমি জানি দীর্ঘদিনের বিশ্বাস ভেঙেছে বলে এখন আর কাউকে সহজে বিশ্বাস করতে পারছ না। এমটা হওয়া স্বাভাবিক। কিন্তু তাই বলে এখনকে অন্যজন ভেবে ভালোবাসাটাও তো ঠিক না। আদিত্য কিছুক্ষণ মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে বসেছিল। তারপর বলল, অনু, আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করো। আমি সত্যি তোমাকে সাজি ভেবে ভালোবাসিনি। কিন্তু মুখ ফসকে কিভাবে ওর নামটা বেরিয়ে গিয়েছে সেটা আমিও বুঝতে পারিনি। ওকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি। পুরোপুরিভাবে ভুলতে পারিনি বলেই হয়তো ভুল করে ওর নামটা এসে পড়েছে। আমি জানি তুমি হয়তো ভাবছ সাজিকে আমি এভাবে ভালোবাসতাম যেভাবে কাল রাত থেকে তোমাকে ভালোবেসেছি। কিন্তু এটা তোমার ভুল ধারণা হবে। কারণ সাজিকে আমি কখনো বাজেভাবে স্পর্শ করিনি। এতদিনের সম্পর্কে ওকে সবসময় পবিত্র রেখেছি। বর্তমানের রিলেশনগুলোর মতো কখনো রুম ডেট কিংবা ওর দুর্বলতার সুযোগ নেইনি। অতটুকু সংযত রাখার ক্ষমতাটা আছে আমার মধ্যে। তবে 7 বছরের রিলেশনে শুধু 3 বার ওকে কিস করেছি। এর বেশি কিছু না। অনামিকা অন্যদিকে মুখ করে বসে আছে। চাঁদটা আজকে কেমন যেন ম্লান দেখাচ্ছে। গোত্রাতের চাঁদ ছিল রুটির মতো বড় আর গোলাকৃতির। চারদিকে জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছিল। অথচ আজকের চাঁদটা কেমন ফ্যাকাশে লাগছে। স্তব্ধ পরিবেশ। চারিদিক কোলাহলশূন্য। হালকা বাতাস বইছে। অনু, হুম, তুমি শুনছ আমি কি বলছি? হুম। কিছু বলছো না যে? তোমার অতীত নিয়ে আমার কোনো প্রকার মাথা ব্যথা নেই আদি। সব মানুষেরই অতীত থাকে। মানে তোমারও? না, আমার সেরকম কোনো অতীত নেই। আমার জীবনে তুমি একজন ছিলে। তুমি প্রথম আর তুমিই শেষ। কথাটা শুনে আদিত্যের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিশ্বাস হতে চায় না। তবুও এই মেয়েটাকে বিশ্বাস করা যায়। অনামিকা বলল, আচ্ছা সেসব কথা না হয় থাক। কাল রাতের প্রসঙ্গে আসি। রুমে ঢুকেই এমন অদ্ভুত আচরণ করলে। পরে আবার এত ভালোবাসা। একই সময়ে 2 রকমের আচরণের কারণটা কি? আচ্ছা সেসব কথা না হয় থাক। কাল রাতের প্রসঙ্গে আসি। রুমে ঢুকেই এমন অদ্ভুত আচরণ করলে। পরে আবার এত ভালোবাসা। একই সময়ে 2 রকমের আচরণের কারণটা কি? আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল। বউকে অনেক ভালোবাসব। আমি আমার ভবিষ্যৎ বউকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। ওকে অনেক ভালোবাসব। কখনো কষ্ট করতে দিব না। সাজির সাথে সম্পর্কে যাওয়ার পরও এই স্বপ্ন অটুট ছিল। প্রাণ ভরে ওকে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি ও এভাবে আঘাত করে চলে যাবে। কাল রাতে রুমে এসে তোমাকে অকারণেই অনেক কিছু শুনিয়ে দিয়েছি। রাগ ছিল প্রচণ্ড ভেতরে। তুমি কাল যে জায়গাটায় বসেছিলে সেখানে সাজি থাকার কথা ছিল। আমি মনে প্রাণে ধরেই নিয়েছিলাম সাজি আমার স্ত্রী হবে। কিন্তু কি আর বলবো, সব জানার পরেও আমি নিজেকে শান্ত রাখতে পারিনি। তোমার উপরে রাগ ঝেড়েছি। রুমে ঢোকার আগে সাজি কল করেছিল। আমাকে বলল উইশিং ইউ এ ভেরি হ্যাপি ম্যারেড লাইফ। এইটুকু বলেই কল কেটে দিয়েছে। ভেতরের সুপ্ত রাগটা মাথায় চড়ে গেছিল। তোমার সাথে খারাপ আচরণ করেই ছাদে চলে গেলাম।
এক প্যাকেট সিগারেট সাবার করেছি। রাগ কমছিল না। ইচ্ছে হচ্ছিল সাজির কাছে গিয়ে ওকে গলা টিপে মেরে ফেলি। কেন আমাকে এভাবে আঘাত করল? এর মধ্যেই আমার বন্ধু অভি কল দিয়েছিল। আমার বেস্ট ফ্রেন্ড। ও অনেক বুঝালো। বলল অকারণে তোমাকে কেন কষ্ট দিব? তুমি তো কোনো অন্যায় করনি। তা যাই হোক, অনেকক্ষণ ভাবলাম। তারপর রুমে ফিরে এলাম। আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের দ্বারপ্রান্তে এসেও বুঝি ছুঁয়ে দেখব না? যে যাওয়ার সে তো গেছেই। তাকে নিয়ে বসে থেকে কি হবে? জীবন তো কারো জন্য থেমে থাকে না। আমার পৃথিবীর একটা অংশ এখন তুমি। তোমাকে নিজের মতো করে ভালোবাসতে চাই, আপন করে নিতে চাই। দীর্ঘদিন ধরে দেখে আসা স্বপ্নটা আমার নাকের ডগায়। আর আমি তাকে ছুঁয়ে দেখব না? অনামিকা বলল। ভালোবেসে তো কিছুই করছো না। শুধু দেখে যাওয়া স্বপ্নটাই পূরণ করছো। এমন ভালোবাসার মূল্য কোথায়? আদিত্য কিছু বলতে পারেনি। ও অনামিকাকে স্ত্রী হিসেবে ভালোবাসতে পারেনি। মাত্র তো একটা দিন আগে বন্ধু ছিল। বন্ধুর মতোই ভালোবাসত। সেরকমই একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু এখন অর্ধাঙ্গিনী হয়েছে। একটু সময় তো লাগবেই স্ত্রীর মতো করে ভালোবেসে নিতে। কিন্তু মেয়েটাকে বুঝতে দেয়া যাবে না। মেয়েটা এমনিতেই বড্ড অভিমানী। একটুতেই কষ্ট পায়, আবার একটুতেই খুশি হয়ে যায়। ওর ভালো থাকার ঔষধটা আমি হতে চাই। ৭-৫ ভেবে আদিত্য অনামিকার হাত ধরে বলল, আমি তোমাকে কোনো প্রকার অবহেলা করতে চাই না। তোমাকে ভালোবাসতে চাই। আমাকে একটা সুযোগ দিবে? অনামিকা বলল, হুম। রাগ করে আছো তুমি, তাই না? না। এভাবে কথা বলছো কেন অনু? আমার সহ্য হচ্ছে না। তোমার চঞ্চলতাই তোমাকে সবচেয়ে সুন্দর মানায়। প্লিজ এভাবে চুপচুপ করে থেকো না। কিছু মুহূর্ত আছে চেয়ে নিজের স্বাভাবিকতা বজায় রাখা যায় না। সাজিকে পুরোপুরিভাবে আমার মন থেকে চিরতরে মুছে ফেলতে আমায় সাহায্য করবে প্লিজ? আমার মনের জায়গাটায় আমি তোমাকে বসাতে চাই। অনামিকা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ও কি বলবে জানে না। তবুও কিছুটা সময় পার করে বলল, জানো আদি, সঠিক শব্দের অভাবে একটা শূন্যস্থান শূন্যই থেকে যায়। কেউ কারো জায়গা নিতে পারে না। আমিও কখনো পারব না সাজির জায়গাটা নিতে। ওর জায়গাটা ওরই থাকবে। আমি যতটুকু পারবো তা হলো হয়তো সাজির থেকেও বেশি জায়গা পাবো, না হয় সাজির থেকে কম জায়গা পাবো তোমার মনে। কিন্তু ওর জায়গাটা পাবো না। আর আমি কারো জায়গা নিতে চাইও না। আমি নিজের মতো করে একটা জায়গা তৈরি করতে চাই। অনামিকার কথাটা শুনে আদিত্যের বুকে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হতে লাগল। এত কিছুর পরেও মেয়েটা এভাবে বলছে। ও কি সত্যি মানুষ? এত ধৈর্য কিভাবে থাকতে পারে একটা মানুষের? একটা মানুষ এতটা আশাবাদী হতে পারে তা হয়তো অনামিকাকে না দেখলে বুঝাই যেত না। আদিত্য কথা ঘুরিয়ে অন্য কথা বলতে শুরু করল। অনামিকাকে জিজ্ঞেস করল, আচ্ছা অনু, তোমার তো অনেক স্বপ্ন ছিল বরকে নিয়ে, তাই না? হুম। বলো শুনি, কি কি স্বপ্ন ছিল? এহহ তোমায় কেন বলবো? বারে আমি তোমার বর না? আমাকে না বললে কাকে বলবে? আমিই তো এখন তোমার সব স্বপ্ন পূর্ণ করব ম্যাডাম। বলো বলো। না, আস্তে আস্তে নিজেই জানতে পারবে। আচ্ছা বুঝেছি। সোজা আঙুলে ঘি উঠে না কখনো। আচ্ছা, হানিমুনে কোথায় যাবে? সুইজারল্যান্ড নাকি ইতালি নাকি অন্য কোথাও? আমি তো ঠিক করে রেখেছি বউকে নিয়ে প্যারিসে যাব। হয়েছে বলা? হুম। এবার তুমি বলো কোথায় যাবে?
রাঙামাটি। কি? তোমায় কানে বোধহয় ময়লা জমেছে। ক্লিন করে নাও। তাহলে শুনতে পাবে কি বলেছি। এই আরেকবার বলো। পারবো না। বলো। উফ জ্বালাচ্ছ কেন? তো কি? রাঙামাটি কেন যাবা? এতগুলো ভালো অফার দিল আমার, তুমি বলছো রাঙামাটি যাবে। হু। তুমি বোধহয় জানো না আমাদের দেশের সৌন্দর্য কতটা মুগ্ধকর। আমি রাঙামাটিতেই যাব। আগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দার্জিলিং যাব। তারপর তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাব। ওরে আল্লাহ! আমাকে তো ফকির বানিয়ে ছাড়বা তুমি তাহলে। কি বললে? কি আবার? শুনিতে পাওনি? কানে কি ময়লা জমেছে? সেই কারণে তোমাদের ছেলেদেরকে কিছু শেখাতে নেই। আবার খোটা দাও। হা 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 হা। শুনো, আগে আমরা প্যারিস থেকে ঘুরে আসি। তারপর তুমি যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব। আমাদের মধুচন্দ্রিমা তো প্যারিসেই হবে। উহু। আমি যাব না। আমাকে রাঙামাটিতে নিয়ে যেতে হবে। কারণটা কি শুনি? কারণ কি মানে? তুমি জানো রাঙামাটি কতটা সুন্দর? শুনো আদি, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সারা পৃথিবী জুড়ে বিভিন্ন পর্যটকরা আসে। আর আমরা কিনা বাইরের দেশে যাব হানিমুন করতে? উহু, মধুচন্দ্রিমা করতে যাব। অনামিকা বাঁকা দৃষ্টিতে তাকালো আদিত্যের দিকে। বলল, হানিমুন আর মধুচন্দ্রিমার মধ্যে পার্থক্য কি? একই তো জিনিস। আছে পার্থক্য। একটা বাংলা আরেকটা ইংরেজি। ইংরেজিটা শুনলে কেমন যেন লাগে। কোনো ফিলই আসে না। আর দেখো মধুচন্দ্রিমা বললে কতটা ফিল আসে। কি সুন্দর একটা অনুভূতি জাগে মনে। নির্লজ্জ কোথাকার। হা 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 হা। আমার ঘুম পাচ্ছে। এত বোরিং কেন তুমি? তুমি তো এমন না। এত ঘুম ঘুম করো কেন? একটু রোম্যান্টিকতা করতে গেলেই লাফিয়ে উঠে চলে যাও। জি। কাল সকাল সকাল উঠতে হবে তো তাই। কেন কাল সকাল সকাল উঠে কি করবা তুমি? বাড়ি যাব। বাবা আর ওরু এসেছে দেখনি? কাল সকালে বাসায় যাব নাস্তা সেরেই। মানে কি? বিকালে এসে পড়বে না আবার? কি? বিকালে কেন আসব? 1 মাস থাকব। এটাই নিয়ম। কথাটা বলেই ঠোঁট টিপে হাসতে লাগলো অনামিকা। বসা থেকে উঠে বারান্দার কার্নিশ ঘেঁষে হেলান দিয়ে দাঁড়াল। আদিত্যের চোখ দুইটা কপালে উঠে যাবার অবস্থা। চোখ ছানাবড়া করে উঠে এসে অনামিকার কোমর চেপে ধরে ওকে একেবারে নিজের কাছে টেনে নিয়ে বলল, এই কি বলো এসব? 1 মাস মানে? আমি তো তোমাকে 1 সেকেন্ডের জন্যেও দূরে রাখতে চাই না। বউ ছাড়া জীবনের 27টা বছর একা কাটিয়েছি। এখন বউ থাকার পরেও একা থাকবো আবার? অনামিকা খিলখিল করে হেসে উঠল আদিত্যের কথা শুনে। আদিত্য বলল, তোমার এই হাসিমুখিটাই সবসময় দেখতে চাই। অনামিকা আদিত্যের দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই অনামিকা চোখ নামিয়ে ফেলল। আদিত্য হুট করেই অনামিকাকে কোলে তুলে নিল। অনামিকার 2 হাত আদিত্যের গলায় ঝুলানো। আদিত্য অনামিকাকে নিয়ে রুমের দিকে এগুচ্ছে আর বলছে, ভেবেছিলাম 45-এ 47 কেজি হবা তুমি। এখন দেখি একটা চালের বস্তার চেয়েও ওজন বেশি। সারাদিনে বোধহয় খেয়েছ অনেক বেশি। সকালে তো এত ভারী লাগেনি। অনামিকা ধিমধাম করে কটা কিল বসিয়ে দিল আদিত্যের বুকে। তারপর বলল, তোমাকে কে বলল আমায় কোলে নিতে? আমার ওজন যেহেতু বেশি তো কোলে নিলে কেন? নামাও এক্ষুনি আমাকে। আহারে বউ রাগ করে না। তোমাকে আমি সারা জীবনই কোলে নিব।
আমাদের যখন 1 বাচ্চা হবে তখনও নিব। তোমার ওজন যদি 100 কেজিও পেরিয়ে যায় তবুও কোলে নিব। মোট কথা বউকে কোলে নিব। প্রতিদিন একবার করে হলেও নিব কোলে। বলতে বলতে আদিত্য অনামিকাকে বিছানায় বসালো। অনামিকা অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য বলল, আমার স্বপ্নগুলো আমি পূর্ণ করবই করব। তা যে করেই হোক। তুমি কোলে আসতে না চাইলেও জোর করে নিব। অনামিকার খুব অচেনা লাগে এই মানুষটাকে। সব ভুল ভাঙিয়ে দেওয়ার পরেও যেন ও এখনো স্বপ্নের মধ্যে আছে। সব স্বপ্নের মতো লাগছে ওর কাছে। আদিত্যের ডাকে অনামিকার ঘোর কাটল। কি ভাবছ ম্যাডাম? উহু কিছু না। সকালে উঠতে হবে আমার। ঘুমাবো এখন। আদিত্য অনামিকার পাশে বসে ওর কাঁধে হাত দিয়ে নিজের বুকের কাছে টেনে আনল। অনামিকা আদিত্যের বুকের টিপটিপ শব্দ শুনতে পাচ্ছে। আদিত্য অনামিকার চুলে হাত বুলাতে বুলাতে বলল, এই সত্যি কি কাল চলে যাবা? সত্যি 1 মাসের জন্য যাবা? একটা দুষ্টু হাসি দিয়ে অনামিকা বলল, মম। আমি একা একা থাকব কিভাবে? আমাকে মিস করবা না তুমি? না। তোমাকে মিস করব কেন? কারণ তুমি আমায় ভালোবাসো। কথাটা শুনেই অনামিকা স্তব্ধ হয়ে গেল। ও সত্যি এখনো ভালোবাসে আদিত্যকে। ওর প্রথম ও শেষ প্রেম, ভালোবাসা সব আদিত্য। অনামিকার ভারী নিঃশ্বাসটা আদিত্যের বুকে পড়ছে বারবার। আদিত্য অনামিকার বাহু চেপে ধরে বলল, কি হয়েছে অনু? কিছু না। বলো। কিছু হয়নি। তুমি থাকতে পারবা 1 মাস? উহু। তুমি এত বোকা কেন? জানো না এতদিন থাকে না। 1 সপ্তাহ থাকব তারপর চলে আসব। 1 সপ্তাহ? এটাও কি কম? আমি যে তোমাকে 1 মুহূর্তও চোখের আড়াল করতে চাই না। তাহলে কি সারাদিন বাসায় বসে বসে আমাকে চোখের সামনে রাখবা? অফিস করবে কে? সেটা তো বাধ্যতামূলক। কিন্তু বাসায় এসে তোমার মুখটা না দেখলে যে ভালো লাগবে না। অফিসে যাওয়ার সময় তোমার কপালে আলতো করে চুমু না দিল যে সারাটা দিন একটা শূন্যতায় ভুগব। সেটা কি তুমি বুঝো না? আমি জানি তোমাকে আরও গভীরভাবে ভালোবাসতে আমার আরও কিছু সময় লাগবে। আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চাই না চড়ুই পাখিটা। বুঝতেই পারছো আমি কি বলছি। তোমার জন্য আমার মনে আলাদা একটা জায়গা ছিল, আছে। আমরা তো খুবই ভালো বন্ধু ছিলাম। যা এখন বিয়েতে পরিণতি পেয়েছে। জানো অনু, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য আগে 2 জন মানুষকে ভালো বন্ধু হতে হয়। ভালো বন্ধু না হলে একটা সম্পর্কে কখনোই ভালো বোঝাপড়া হয় না। একজন ভালো বন্ধুই অন্যজন বন্ধুকে বুঝে। বিনা দ্বিধায় সব শেয়ার করতে পারে, যা অন্য কারো সাথে সহজে করা যায় না। আমরা ভালো বন্ধু ছিলাম। এখনো আছি। হয়তো মাঝে কিছু ভুল বুঝাবুঝির কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমাদের বন্ধুত্ব বিয়েতে পূর্ণতা পেয়েছে। আমরা চাইলেই পারবো আমাদের সম্পর্কটাকে একটা খাঁটি সম্পর্কে পরিণত করতে। আমরা আমাদের বন্ধুত্বটা আগের মতো মজবুত করি, তাহলে আমার বিশ্বাস আমরা পারবো উত্তম স্বামী স্ত্রী হতে। সব সময় তোমাকে কাছে কাছে আগলে রাখতে চাই। অনু। অনু। আদিত্য অনামিকার মুখ উঠিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আদিত্য হাসছে। এতগুলো কথা কাকে বললাম? মেয়েটা সারাদিন মায়ের সাথে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। ভুলটা আমারই হয়েছে। এত প্যাচাল না করে ওকে ঘুমোতে দেওয়া উচিত ছিল। আদিত্য আলতো করে অনামিকার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর ওকে ঠিক করে শুইয়ে দিল। আদিত্য একটা পাতলা কম্বল নিয়ে অনামিকার গায়ে মুড়িয়ে দিল। পাশের জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে।
হালকা হালকা শীত পড়তে শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রায় শেষ দিক। অনামিকাকে কম্বল মুড়িয়ে দিয়ে আদিত্য লাইট অফ করে শুয়ে পড়ল ওর পাশে। চাঁদের আলো জানালা দিয়ে আদিত্যের রুমে এসে পড়ছে। চাঁদের মৃদু আলো অনামিকার মুখে এসে পড়েছে। ওর মুখটা দেখেই আদিত্যের বুকটা ছ্যাঁত করে উঠছে বারবার। কত মায়াবী লাগছে অনামিকার মুখটা। দেখলেই ইচ্ছে করে ছুঁয়ে দিতে। আদিত্য আলতো করে অনামিকার গালের হাত বুলিয়ে দিল। মেয়েটার টান টান চোখ দুটো কি মায়াবী। 1 বছর আগে ওদের শেষ দেখায় আদিত্য যখন অনামিকার চোখের দিকে তাকিয়েছিল তখন ওর বারবার মনে হচ্ছিল এই চোখের গভীরতায় ডুব দিয়ে শত যুগ, শত বসন্ত কাটিয়ে দেওয়া যাবে। সেদিন খুব করে নেশা ধরছিল মেয়েটার চোখের গভীরতায়। নিজেকে কোনো মতে সামলে নিয়েছিল সাজির কথা চিন্তা করে। ও শুধুমাত্র সাজিকেই ভালোবাসে। সাজির কথা মনে পড়তেই আদিত্য অনামিকার মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে শুয়ে পড়ল। আদিত্যের ঘুম আসছে না। এদিক সেদিকে গড়াগড়ি করছে। অনামিকার দিকেও এগুচ্ছে না। ও চাইলেই পারবে না এখন অনামিকাকে স্ত্রীর মতো করে ভালোবাসতে। আগে একটা ভালো বোঝাপড়া দরকার। দুইজনেরই একটু সময় নেওয়া দরকার। তবুও এভাবে একটা মেয়েকে পাশে নিয়ে দূরত্ব বজায় রেখে শুয়ে থাকাটা কেমন যেন খুব কষ্টকর। নিজের সমস্ত আবেগ, অনুভূতি, উত্তেজনা দমিয়ে রাখাটাও কিছুটা অশান্তির। হঠাৎ করেই অনামিকা আদিত্যকে জড়িয়ে ধরল ঘুমের ঘোরেই। আদিত্য কিছুক্ষণ চাঁদের মৃদু আলোয় মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে ওকে নিজের বুকে এনে শোয়াল। তারপর 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখল। অনামিকার নিঃশ্বাসগুলো আদিত্যের বুকে লাগছে। ওর বুকটা টিপটিপ করছে। কেমন একটা অজানা অনুভূতি অনুভব হচ্ছে। আদিত্য মনে মনে ভাবল এত সুখ সুখ লাগছে কেন। এই মাথাটা এই বুকে রাখলেই যেন সব রকমের ক্লান্তি, কষ্ট, না পাওয়ার বেদনা দূর হয়ে যায়। চলবে।